আজকের এই সুন্দর রাতে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা সকলেই এক পথের পথিক, তাই সবার ভুল একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব, এগিয়ে যাব সামনের দিকে। বর্তমান বিশ্বে চিকিৎসা বিজ্ঞান ব্যাপক উন্নতি সাধিত হলেও এই বিশেষ শিশু বা প্রতিবন্ধীদের সংখ্যা বা জন্মহার কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এই রোগের গভীরতা বা জটিলতাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গত 2 বছর আগে একটা রোগ যতটা সহজ ছিল, এখন আমার মনে হচ্ছে যে 2 বছর আগের প্রতিবন্ধিতা বা বিশেষ অবস্থাপ্রাপ্ত শিশুর অবস্থা আর আজকের অবস্থা মাঝে মানে অনেক পার্থক্য তৈরি হয়েছে। মানে জটিলতা যেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আধুনিক প্যাথি চেষ্টা করছে এই জটিলতা থেকে বের করে আনার, তারা তাদের মতো গবেষণা করছে, তারা চেষ্টা করছে কেন এরকম হচ্ছে, এর প্রতিকার কি, প্রতিরোধ কি। আমি সেই আধুনিক বিজ্ঞান নিয়ে কথা বলবো না, আমি বলবো হোমিওপ্যাথি নিয়েই। হোমিওপ্যাথি কিন্তু শুধু আধুনিক না, বরং সর্বাধুনিক। পৃথিবী যতভাবেই আসুক, ঠিক সেই সময় হোমিওপ্যাথি আধুনিক। কিন্তু আমরা যারা হোমিওপ্যাথির ধারক, আমরা যারা হোমিওপ্যাথির চিকিৎসক, আমরা নিজেরা সেই আধুনিক হতে পারিনি বা সর্বাধুনিক হতে পারিনি। আমাদের গবেষণা করা প্রয়োজন, কেন একটি শিশু এই বিশেষ অবস্থাপ্রাপ্ত হয়। এই বিশেষ অবস্থাপ্রাপ্ত হওয়ার কারণ যদি আমরা জানতে পারি, সেটা শুধু এমনি এমনি কারণ জানলে হবে না, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে হবে। এই গবেষণা করার জন্য যেরকম প্রতিষ্ঠান প্রয়োজন, হোমিওপ্যাথির দুর্ভাগ্য আমরা বাংলাদেশে সেরকম গবেষণা প্রতিষ্ঠান আজও গড়ে তুলতে পারিনি। ফলে গবেষণা করা আমাদের জন্য দুরূহ, আমরা পারছি না। তাই বলে কি হোমিওপ্যাথি থেমে থাকবে? স্যার হ্যানিম্যান তার অর্গানল এবং ক্রনিক ডিজিজ 2 গ্রন্থে পৃথিবীর যত রোগ আছে, আগামীতে যত রোগ আসবে, সমস্ত রোগের ব্যাখ্যা দিয়ে গেছেন, বা এ কি করে চিকিৎসা হবে, কেন এই রোগটা হলো, কার হবে, সমস্ত তথ্য তিনি আমাদের দিয়ে গেছেন। আমরা যারা এর ধারক, আমরা যারা বাহক, আমাদের কাজ হলো হ্যানিম্যান স্যারের সেই পথে চলা। কিন্তু সেই পথটি আমরা হয়তো চিনি না, অথবা আমি আরো বলতে পারি যে অমানুষের আধার, সেই আধারে চলা খুব কঠিন, কিন্তু একটা দীপশিখা প্রয়োজন। হ্যানিম্যান স্যার সেই দীপশিখা দিয়ে গেছেন, আমাদেরকে সেই দীপশিখা চিনতে হবে এবং সেই দীপশিখা আলো লাগাতে হবে, তবেই পথ আলোকিত হবে। আর আমরা সেই পথে যদি চলতে পারি, তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। আমাদের সৌভাগ্য হলো একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার শ্যামল কুমার দাস সেই দীপশিখায়, স্যারের হ্যানিম্যানের সেই দীপশিখায় তিনি আলো জ্বালিয়ে দিয়েছেন। এখন পথ আমাদের দেখিয়ে দিয়েছেন, সেই আলোকিত পথ আমাদের সম্মুখে উন্মোচিত। আমরা শুধু এখন সেই পথে হেঁটে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছিব।
এখন আমাদের কিন্তু জানতে হবে যে আসলে এই দীপশিখাগুলো কি কি, কোথায় আছে এই দীপশিখাগুলো। আর ডাক্তার শ্যামল কুমার দাস কি করে সেখানে আলো লাগিয়ে দিয়েছেন, সেই আলোগুলো কি, তবেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছিব। আমরা যারা ভাবি যে ডাক্তার শ্যামল কুমার দাসের 8টি ওষুধ দিয়ে চিকিৎসা হয়, তারা কিন্তু মারাত্মক ভুল ভাবে। স্যার কিন্তু বলছেন এখানে 8টি ওষুধ নয়, এই 8টি ওষুধ 8,000 ওষুধ। কিন্তু এটাকে 8,000 ওষুধ ভাবতে হবে। তাহলে ওষুধ দিয়ে কিন্তু আমাদের 8,000 ওষুধ মাথার মধ্যে রাখতে হবে যে আমরা 8,000 ওষুধ নিয়ে চিকিৎসা করছি। আমরা যারা ভাবি যে 8টি ওষুধ দিয়ে চিকিৎসা করছি, তারা নিশ্চিত যে আমরা ভুল পথে আছি। স্যার শ্যামল কুমার দাস শুধু 8টি ওষুধ না, 8টি দর্শন দিয়ে গেছেন। এই 8টি দর্শন হলো সেই আলো। দেখুন, স্যার হ্যানিম্যান কিন্তু তার অর্গাননের 1 নং সূত্রে যদি আমরা দেখি, সূত্র বাই সূত্র যদি আমরা আগাই, তাহলে দেখবেন বলা হলো যে পূর্বের স্বাস্থ্য ফিরিয়ে দিতে হবে। আমরা পূর্বের স্বাস্থ্য যদি ফিরিয়ে দিতে চাই, তাহলে কি করতে হবে? আমাকে কিন্তু জানতেই হবে সে কখন সুস্থ ছিল। এটাই কিন্তু দীপশিখা, এটাই দীপশিখা। কিন্তু স্যার আরো বললেন, তুমি যে এই যে সে সুস্থ ছিল কখন, সেখানে পৌঁছিলেই শুধু সেটা জানলেই তুমি সেখানে পৌঁছিতে পারবে না। আর সেটা পৌঁছানোর জন্য তোমাকে কি করতে হবে? দ্রুত গতিতে পৌঁছিতে হবে। এই হেঁটে হেঁটে গেলে চলবে না। পৃথিবীর সকল প্যাথির চেয়ে দৌড়ে অনেক বেশি আগে যেতে হবে, তবেই তুমি সেখানে সফল হবা। তোমার আগে যদি কেউ যায়, তাহলে তুমি কিন্তু পিছিয়ে পড়ে যাবা, তুমি সফল হবা না। তাহলে আমাদেরকে কিন্তু যে কোনো প্যাথির চেয়ে অনেক বেশি এগিয়ে থাকতে হবে। আর এগিয়ে থাকার বুদ্ধি হলো আমাদেরকে সত্যের সাধক হতে হবে এবং কঠোর পরিশ্রমী হতে হবে, আলস্যতা পরিহার করতে হবে, গর্তমি ত্যাগ করতে হবে। তারপরে আসুন, দেখুন স্যার কিন্তু আর একটা বলছেন যে তুমি ওখানে পৌঁছিতে গেলে পথে তোমার আলো আছে, ঠিক আছে, কিন্তু আলো থাকলেও মাঝে মাঝে গর্ত আছে, রাস্তার মাঝে গর্ত আছে, তুমি গর্তে পড়ে যেতে পারো। তাহলে তোমাকে এই আরোগ্য পথের এই গর্তগুলো, বাধাগুলো ডিঙ্গিয়ে যাওয়ার জন্য, এই এক গর্তে থেকে আরেক রাস্তার উপরে পৌঁছাবার জন্য তোমাকে শক্তির সামর্থ্য থাকতে হবে, লাভ দিয়ে যেন তুমি পার হতে পারো। অর্থাৎ এই আরোগ্য পথের বাধাগুলো আমাকে চিনতে হবে। তারপরে আসেন, দেখেন কি বললো, যে মাঝে মধ্যে তোমার এই রুগী বা এই রুগীতে কিছু ভুল পথে পরিচালিত করার জন্য উত্তেজক কারণ থাকবে, যেন আমরা এই উত্তেজক কারণগুলোকে কারণে বিভ্রান্ত হয়ে পড়ি। ধরুন 2 জন সিফিলিস রোগী আসছে। আমি কিন্তু আপনাদের একদিন উদাহরণ দিয়েছিলাম যে আমার একটা রোগীতে আমি থুজা দিয়ে চিকিৎসা শুরু করেছি, একটা প্রতিবন্ধীতে। কেন করেছি তার ব্যাখ্যাই কিন্তু আজকে 4 নম্বর সূত্র দিয়ে আমি দেওয়ার চেষ্টা করব। এই উত্তেজক কারণগুলো আমাকে বিভ্রান্ত করে দিতে পারে। আমার পথটা কি? ধরুন 2 জন সিফিলিস রোগী আসছে, একজনকে লাইসিন দিয়েই চিকিৎসা শুরু করতে হবে, আর একজনকে লাইসিন দিয়ে চিকিৎসা শুরু করলে সে কোনোদিন কখনোই ভালো হবে না। যদিও এই সংখ্যাটা খুবই কম, মানে আমরা গড়ে লাইসিন দিয়ে চিকিৎসা শুরু করা যায়। কেন করা যায়? হয়তো 90% মানুষ
মানুষকে লাইসেন্স দিয়ে চিকিৎসা শুরু করা যায়, তাদের মধ্যে উত্তেজক কারণ থাকে, কিন্তু 10% মানুষের মধ্যে উত্তেজক কারণ থাকে না। তাদেরকে কখনোই লাইসেন্স দিয়ে চিকিৎসা শুরু করা যায় না। কিন্তু স্যার হয়তো বলবেন অনেকে যে স্যার তাহলে আমাদেরকে এরকম বলছেন কেন? কারণ স্যার জানেন যে আমরা কিছুই চিনি না। যদি এই চিনতে যাই তাহলে ভুল হবে, অতএব 90% যদি ঠিক থাকে এরা দিতে থাক। কিন্তু আপনি যখন সফল হতে চাবেন এই 10% কেও চিনতে হবে, কারণ এই 10% রোগী আপনার জীবনে শুধু আসতে পারে। সবার জীবনে হয়তো 90% আসলো, কিন্তু আমার জীবনেই বা আপনার জীবনেই এই 10% আসলো। তাহলে আমরা এই 10% কে যদি না চিনি তাহলে কিন্তু কখনোই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছব না। এই উত্তেজক কারণগুলো অবশ্যই চিনবেন। বা অথবা একটা রোগীতে আমরা কতক্ষণ পর্যন্ত লাইসিন সরিনাম দিতে থাকবো, কতবার পর্যন্ত আমরা ঘুরবো। অনেক সময় দেখা যায় কি যে দ্বিতীয়বারও কিন্তু প্রথমে লাইসিন দিলাম, পরে সরিনাম দিলাম, আবারও লাইসিন, আবারও সরিনাম, আবারও লাইসিন, আবারও সরিনাম প্রয়োজন হয়। কেন এরকম হয়? কারণ হলো এই উত্তেজক কারণ। এই উত্তেজক কারণগুলো কিভাবে আমরা চিনবো? চেনার পথটা হলো ওই রোগীতে তরুণ রোগের সর্বদাই আক্রমণ থাকে। একটা রোগী এসে বললো যে দেখুন আমার বাচ্চা তো প্রতিবন্ধী ঠিক আছে, কিন্তু প্রায় সময় সর্দি লাগে, প্রায় সময় জ্বর হয়, প্রায় সময় তোর কষ্টবোধতা থাকে, বা বিভিন্ন রোগ মানে ঘুরে ঘুরে এসে রোগ হতেই থাকে। যতক্ষণ পর্যন্ত তার এই ঘুরে ঘুরে এসে রোগ হতেই থাকে ততক্ষণ পর্যন্ত বুঝবেন যে এই রোগের মধ্যে সরামায়াজম প্রকট। আর এই হওয়া রোগগুলোর মধ্যে যদি আমরা চিকিৎসায় সেকেন্ড সাইকেলে অন্য ওষুধে চলে যাই তখন কিন্তু এই রোগীগুলো আর আরোগ্য হতে চায় না, কারণ তার মধ্যে তো মানে প্রথম সাইকেলটাই শেষ হয়নি। যতক্ষণ পর্যন্ত এই রোগগুলো ঘুরে ঘুরে আসে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমাদেরকে এই ফার্স্ট সাইকেলেই থাকতে হয়। আমরা যখনই এই সেকেন্ড সাইকেলে যাই, এই উত্তেজক কারণগুলো, এই ঘুরে ঘুরে আসা রোগগুলো যদি বিদায় না নেয় ততক্ষণ পর্যন্ত যদি আমরা সেকেন্ড সাইকেলে চলে যাই তখনই দেখা যায় বিপত্তিটা, যে রোগীটা কেন জানি আমার হারিয়ে গেল, আর ফিরে আসছে না। কারণ দ্বিতীয় ওষুধ দেওয়ার পর আর রোগীতে কোনো উপকারই হয় না। এই জন্য আপনারা যখন চিকিৎসা করবেন অবশ্যই, আমরা যখন চিকিৎসা করব অবশ্যই এই ঘুরে ঘুরে আসা রোগগুলো আমরা দেখব। কিন্তু এমনও হতে পারে ধরেন প্রায় সর্দি লাগে, আমরা কি করে বুঝবো? ধরেন প্রায় সর্দি লাগে, কিন্তু ডাক্তার সাহেব রুগী এসে এবার বললো দেখুন ওর এই সর্দিটা কিন্তু আগে থেকেই, এখন আগের মতো আর তীব্র হয় না, মাঝে মধ্যে আর বেড়ে যায় না, কিন্তু লেগে আছে। এই মাঝে মধ্যে বেড়ে যায় না, এইটা হচ্ছে এই বেড়ে যাওয়াটাই হচ্ছে হলো শরীর, কিন্তু বেড়ে আর যাচ্ছে না কিন্তু আছে, এইটা কিন্তু আর শরীর না, এইটা হলো অন্নমায়াজম। এই তীব্রতা আর নাই, যতক্ষণ পর্যন্ত রোগের মাঝামাঝি তীব্রতা হয়, মাঝে মধ্যে এই জ্বরটা উঠে আসে, এইটা আর যাচ্ছে না। হ্যাঁ, এখন যে জ্বরটা আছে তার প্রতি রাতেই জ্বর থাকে, কিন্তু কত একটা নির্দিষ্ট পরিমাণ, এইটা আর যাচ্ছে না, এইটা কিন্তু তখন আর আপনার ফার্স্ট সাইকেলে নাই। কিন্তু জ্বরটা আসেই, এই কয়েকদিন পর পরই তীব্রতা হয়, আপনি যতই চেষ্টা করেন ফার্স্ট সাইকেল থেকে বেরিয়ে যাবেন না, আপনি আবারও ঘোরেন, আবারও সরিনাম, আবারও লাইসিন অথবা কার্বোভিস পর্যন্ত যান, কিন্তু আপনি দ্বিতীয় সাইকেলে যাবেন না। এই জায়গায় আমরা এই জায়গায় দ্বিতীয় সাইকেলে গেলে এই রোগীটা আরোগ্যটা খুবই কঠিন হয়ে যায়, মানে হতেই চায় না। আমি অনেক রোগীতে দেখেছি যে কেন আমার কোথায় ভুল। আমি কিছু সিফিলিস রোগীতে চিকিৎসা করতে যা এই আমার অভিজ্ঞতাটা হলো, আমি ওষুধ দিচ্ছি লাইসিন দিয়ে, ওই রোগীটা ভালো হলো, এই রোগীটা হচ্ছে না কেন?
কি ভুল আমার? তখন আমি খুঁজলাম ওনার ওই রুগীটার যে তীব্রতা ছিল, ওর যে ভয়ের আকুতি ছিল, এই রুগীটার মধ্যে সেই ভয়ের আকুতি ছিল না, সেই তীব্রতা ছিল না। যে রুগীগুলোকে আমি শুরুতে দিলাম এটা লাইসিন, তার উপকার হয়নি। আর যখনই আমি এরকম রুগী পাইছি পরবর্তীতে, যে তীব্রতা নাই, আকুতিটাও তেমন না, কিন্তু তার ক্ষত আছে, তাকে জিজ্ঞাসা করি আপনার কি জ্বরটা মাঝে মাঝে বাড়ে? এদের কিন্তু জ্বর থাকে, কেন আমার জ্বরটা বাড়ে না, কিন্তু এই রাত প্রতি রাতেই থাকে, রাত হলেই জ্বরটা আসে, কিন্তু ও তীব্রতা দেয় না, ওর ভয়ের আকুতি নাই। এই রুগীটাকে আমি পরবর্তীতে যখন শুরুতেই সেকেন্ড সাইকেল ওকে সিপ্লুনাম দিয়ে আমি চিকিৎসা যখন শুরু করেছি, তখন দেখলাম যে না, অপূর্ব, যে আমাকে আর দীর্ঘ সময় লাগেনি এই রোগটা চলে যেতে। আবার যে রোগীগুলোর তীব্রতা থাকে, আমি তাদের উপর একটু পরীক্ষামূলক দিয়ে দেখলাম যে রোগের তীব্রতা, ভয়ের আকুতি, এদেরকেও আমি সরাসরি সিফিলিনাম দিয়ে দেখলাম, না, ভুল হয়ে গেল। এই রোগীগুলো আমার বেশ কিছু রোগী হারিয়েও গেল। আবার কিছু রোগী, তারা যেহেতু আমার উপর একটা প্রচন্ড বিশ্বাস থাকে, তারা আবারও ঘুরে ঘুরে আসে, যার ফলে এটা কিন্তু আবারও একটা সুযোগ পাওয়া যায়। তখন আমি নতুন করে আবারও নতুন চিকিৎসা শুরু করে দিয়ে দেখা গেল যে না, এই রোগীগুলো আরোগ্য করা যায়। যার ফলে আপনারা আমার কথাগুলো একেবারে বেদ বাক্যের মতো নিবেন না। আপনারাও আমার কথার মাঝে মাঝে দুই একটি রুগীতে পরীক্ষা করে দেখবেন যে আমার কথাগুলো ঠিক আছে কিনা। কারণ প্রত্যেকেই পরীক্ষা করতে হবে, প্রত্যেকেই জানার চেষ্টা করতে হবে। আমরা যদি নিজেরা আমাদের এই বক্তব্য শুনে, আমার বলেন, সুনীলদার বলেন, আজম ভাইয়ের বলেন, আপনারা যদি এই বক্তব্য সারা জীবন শোনেন, স্যারের বক্তব্য যদি আমরা সারা জীবন শুনি, ততটা মাথায় থাকবে না যতটা নিজেরা পরীক্ষা করে দেখতে পাবো। তার ফলে আপনারা কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই বিবেচনা করে দেখবেন, দু একটা রুগীতে অবশ্যই পরীক্ষা স্বরূপ দেখবেন যে কি করে এই আরোগ্যটা হয় এবং দ্রুত গতিতে করা সম্ভব হয়। কারণ আমরা যদি অন্য প্যাথির চেয়ে আগে না পৌঁছতে পারি, তাহলে কিন্তু আমাদের কাছে রোগীগুলো থাকবে না। আমাদের পৌঁছে দিতে হবে যে কোনো প্যাথির চেয়ে অনেক বেশি দ্রুত গতিতে। দেখেন, ঠিক আমার এই কথাগুলোরই স্যার হ্যালিবার্ট বললেন 5 নম্বর সূত্রেই, যে তুমি যদি শরীর মায়াজমের রোগগুলোকে অন্যভাবে চিকিৎসা করো, মানে আমি সহজভাবে বোঝানোর জন্য বলছি, যে শরীর মায়াজম ঘটিত রোগে ভুল রোগ চিকিৎসা হলে, তাহলেই সেই রোগটি স্থায়ী চিররোগে রূপান্তর হবে। অর্থাৎ আমরা সোরার রোগে যদি সাইকোটিক দিয়ে চিকিৎসা করি, সোরা রোগে যদি আমরা সিফিলিটিক দিয়ে চিকিৎসা করি, তাহলে সেই রোগটি হয়তো তাৎক্ষণিকভাবে ভালো হতে পারে, কিন্তু স্থায়ীভাবে সেই শরীরে চিররোগ তৈরি হবে। আমরা একটা মানুষের রোগ তৈরি করে দিতে পারি না, সেই অধিকারটা আমাদের নেই। কিন্তু আমরা যথেষ্ট বিবেচনা না করার কারণে, আমরা চিন্তা চেতনা আমার সঠিক না থাকার কারণে, যে এই মানুষটি শরীর মায়াজম থেকে বের হয়নি, তাকে আমি আরেকটি ওষুধ প্রয়োগ করার কারণে হয়তো সেই রোগটি আরোগ্য হয়, কিন্তু ওই মানুষটি আরো অনেক বড় বড় রোগে আক্রান্ত হয়। তাহলে আমরা অবশ্যই এই জায়গায় চেষ্টা করে দেখব যে আমি তাকে সৎ চিকিৎসা দিতে পেরেছি কিনা। আপনারা অবশ্যই তাকে চেষ্টা করবেন, আমরা চেষ্টা করব যে একটা মানুষকে যেন সত্যিকার অর্থে সুস্থ করতে পারি, যা হ্যানিম্যান এবং শ্যামল কুমার দাস প্রত্যাশা করেন। আজকে একটা দুঃখের কথা বলি, অনেকেই আমরা শ্যামল স্যারের অনেক বড় বা তার বিদ্যার অনেক কিছু বেশি শিখেছি এরকম জাহির করি, কিন্তু
অনেকেরই প্রেসক্রিপশন পাই, এত দুঃখ হয় যে তারা সেই ওষুধের পাশাপাশি একটাই ওষুধ তো দেনই নাই, 2-3টা ওষুধ একসঙ্গে প্রয়োগ করছেন। অথচ তারা কেন নিজেকে অনেক বড় করে পরিচয় দেওয়ার চেষ্টা করেন? হ্যাঁ, হয়নি শ্যামল স্যারের পদ্ধতিতে, বা আমরা সেই 8টি ওষুধে সঠিকভাবে দিতে পারিনি। আমরা ক্লাসিক্যাল যদি দিতেই হয়, অবশ্যই হোমিওপ্যাথির নিয়ম নীতি মেনে আমরা সেখানে ক্লাসিক্যাল দিতে পারি। কিন্তু একটি রিয়েল হোমিওপ্যাথির এই স্যারের 8টি ওষুধ, তার পাশাপাশি আরেকটি ক্লাসিক্যাল, তার পাশে যদি বায়ো কম্বিশন 28-29 দিয়ে থাকি, এটা কি? এটা খুবই কষ্টদায়ক। কে কিরকম কষ্ট পান জানি না, তবে আমি এখানে মনে করি যে শুধু শ্যামল স্যারকে কি পিছিয়ে দেওয়ার চেষ্টা? রিয়েল হোমিওপ্যাথির নামে এটা কেন করবেন? এটা আপনার পরিচয় দিন যে আমি হোমিওপ্যাথ। আমি হোমিওপ্যাথ, আমার পরিচয় থাক, কিন্তু সেখানে সেই পরিচয় দিয়ে যদি এরকম অপচিকিৎসা দেই, এটা খুবই দুঃখজনক। আমি আশা করি আপনারা হয়তো এরকম করেন না, কিন্তু যাদেরটা পাই বা যারাই দেন, তারা দয়া করে নিজের নামেই দেন, রিয়েল হোমিওপ্যাথির নামে দিবেন না। তাহলে আপনারা কি আজকে বুঝতে পারলেন যে আমি কোন রোগীতে, কোন প্রতিবন্ধী রোগীতে থুজা দিয়ে চিকিৎসা শুরু করছিলাম? কেউ কেউ একটু বলবেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, আমার একটু মনে আছে, ওই যে বাপের গনোরিয়া ছিল, বাচ্চাটির সামনে যখন লোক আসতো তখন বাচ্চাটির চোখ মিলতো না, চোখ বুজে থাকতো। ওই রোগের ক্ষেত্রে আপনি থুজা দিয়েছিলেন স্যার। হ্যাঁ, ওই রোগীটার মধ্যে আমি থুজা দিলাম। কেন দিলাম? ওর মধ্যে আর কোনো উত্তেজক কারণ, মানে উত্তেজক, মানে এই যে 4 নম্বর ছিল না, সূত্রটা, রোগের তীব্রতা ছিল না। রোগের তীব্রতা ছিল না। গুড, আপনার খুব সবাইকে ধন্যবাদ যে আপনারা মনে রাখতে পারছেন। রোগের তীব্রতা ছিল না। রোগের তীব্রতা থাকলে কিন্তু নিশ্চিত যে তার মধ্যে শরীর মায়োজম আছে, তাহলে কিন্তু আমাকে লাইসিন দিয়েই চিকিৎসা শুরু করতে হতো। আর এই রোগের তীব্রতা না থাকার কারণে, এই রোগের তীব্রতা না থাকার কারণে কিন্তু আমি সেখানে, অর্থাৎ এই রোগীতে রোগের তীব্রতা না থাকলে, রোগের মধ্যেই বারবার কোনো রোগ ফিরে আসা যাওয়া না থাকলে, বা অল্প সময়ের মধ্যেই একটু পরিবর্তন হলেই, অথবা একটা খাবার খেলেই বা কোনো কিছু করলেই যে রোগগুলো আসে, অর্থাৎ আমরা বৃষ্টিতে ভিজলেই জ্বর সর্দি হয়, এটা কিন্তু উত্তেজক কারণের কারণে হয়। অর্থাৎ কোন ঘটনার চক্রেই যদি কোনো যে শরীরে রোগগুলো হয়, ততক্ষণ পর্যন্ত বুঝবেন যে এখানে শরীর মায়োজমের প্রাধান্য। এই জন্য আমরা অনেক সময় কি হয়, স্যার কেন বললেন যে এই যে একটা রুগীতে আমরা আঘাত পাইছে, অন্য ওষুধ চলার পরে আমরা হঠাৎ করে সেই আর মানে লাইসিনে ফিরে আসি। কেন ফিরে আসি? কারণ তার শরীরের মধ্যে এখন শরীর মায়োজমের, অর্থাৎ উত্তেজক কারণের খেলা চলছে। আর উত্তেজক কারণগুলোই হচ্ছে, সর্বদাই মনে রাখতে হবে যে এইটা হলো শরীর মায়োজম। দেখেন, যদিও আমি একটা রুগী পাইছিলাম এরকম, সেই রুগীর উদাহরণটাও যেদিন আমাদের একটা মানে ডক্টরস পয়েন্টের সাথে কথা হয়েছিল, সেদিন কিন্তু আমি তুলে ধরেছিলাম যে এক ভাইয়ের বাসায় থেকে আর এক ভাইয়ের বাসায় মাংসের তরকারি পাঠানো হয়েছিল। সেই মাংস খাবার পর থেকে ভাইয়ের ডায়রিয়া এবং বমি শুরু হচ্ছে। এই ভাই সাহেব এক ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার সাহেব তা জিজ্ঞাসা করলেন, আপনার পানি পিপাসা কেমন? দেখেন যে পানি পিপাসা নাই, তার জিহ্বা শুষ্ক, মাংস খাবার পর থেকে তার পায়খানা বমি। তিনি তাকে পালসিটেলা দিলেন। পালসিটেলা 1 ডোজ খাবার পর থেকে তার পায়খানা বমি ভালো হয়ে গেছে। কিন্তু পরের দিন ওই বাসার খোঁজ নিছেন যে ওরা যে আমাকে মাংস দিল, ওদের বাসায় কারো বমি পায়খানা হলো কিনা।
খোঁজ নিয়ে দেখেন তাদের কারো বমি পায়খানা হয়নি, তার মানে হলো অন্য কিছু। তিনি কবিরাজের কাছে ছুটে গেলেন, কবিরাজ যথারীতি বললেন যে হ্যাঁ আপনাকে মেরে ফেলা দেওয়ার জন্য কবিরাজি করা হয়েছে। তখন তিনি কবিরাজের ওষুধ খাওয়া শুরু করলেন। এই যে সেই মানুষটি যদি পালসিটিলায় ভালো হয়ে থাকে, তাহলে কবিরাজের কাছে গেলেন কেন? কবিরাজের ওষুধ খেতে খেতে তার একসময় আলসার হলো, আলসার থেকে ক্যান্সার ধরা পড়ছে। সেই রোগী যখন পেলাম, তখন খুঁজতে খুঁজতে পেলাম যে আমি জিজ্ঞাসা করলাম, মানে একটা একটা করে খুঁজলাম যে কেন আপনার আলসার হলো, এই ক্যান্সার, ক্যান্সারের আগে কি ছিল? বললো আলসার। আলসারের আগে পেটে ব্যথা, পেটে ব্যথার কি কি ওষুধ খেলেন কবিরাজি, তার আগে কি ছিল? বমি। তিনি পূর্ণ ঘটনা আমাকে বললেন। দেখুন, কারণ তার মধ্যে শরিক মায়াজম প্রকট ছিল যে এই যে ভাইয়ের বাসায় থেকে তরকারি আসলো, এর মধ্যে কিছু করেনি তো? কারণ খাবার আগেই তার সন্দেহ ছিল যে কিছু হয়নি তো। এই সন্দেহের ওষুধ তো দেওয়া হয়নি তাকে, অর্থাৎ সোডা মায়াজম থেকে ওষুধ প্রয়োগ ছিল। স্যার হ্যানিম্যান কিন্তু 5 নম্বর সূত্রে বললেন যে তোমার এই যে রোগের কারণ, তুমি সেই মানে সোডার ঘটিত চিররোগে, অচির রোগে যদি তুমি ভুল চিকিৎসা দাও, তা স্থায়ী চিররোগ তৈরি হবে। সেদিন সেই রোগীতে তার উত্তেজক কারণ বিবেচনা করে, তার মনের যে আগে থেকেই মন যা তৈরি হয়ে গেছিল যে আমাকে এর মধ্যে কিছু করা হয়েছে, এই মাংসের মধ্যে কিছু কবিরাজি করে পাঠানো হয়েছে কিনা, তার মনের মধ্যে সন্দেহ থেকে কিন্তু এই রোগ ছিল। সেই সন্দেহ থেকে যদি সেদিন ওষুধ প্রয়োগ হতো, তাহলে কিন্তু আজকে তাকে পরের দিন কবিরাজের কাছে যেতে হতো না, তার ক্যান্সার হতো না। এই যে এই রোগীতে কিন্তু আমরা যদি অন্য ওষুধ দিয়ে চিকিৎসা শুরু করি, আবারও ভুল হবে। এই জন্য সেই সমস্ত রোগীতে অবশ্যই আমাদেরকে শরিক মায়াজম থেকেই যে ওষুধ প্রয়োগ হবে। আর শরিক মায়াজমের ওষুধ এই জন্যই লাইসিন, আর এই জন্যই স্যার বলেন, কারণ শতকরা 90% রোগীতে এই শুরুতেই শরিক মায়াজমই প্রকট থাকে, অর্থাৎ রোগের উত্তেজক কারণ থাকে। সেই জন্য আমরা অবশ্যই এই উত্তেজক কারণ, অর্থাৎ সোরার ঘটিত রোগ যতক্ষণ পর্যন্ত একটা রোগীতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা অবশ্যই সেকেন্ড সাইকেলে পৌঁছিব না। আর যখন এই এই আসা যাওয়া রোগগুলো চলে যাবে, তখন আপনি সেকেন্ড সাইকেলে যাবেন, দেখবেন যে খুবই সুন্দর মজা, যে রোগীটা কত দ্রুত গতিতে আরোগ্য হয়। আজকে অনেক বলার ইচ্ছা ছিল, আমি 2 দিন হলো লিখে রেখেছিলাম, কিন্তু আজকে আমার রংপুর, আমার বাসা থেকে 120 কিলো দূরে চেম্বার, আজকে সেখানে ডেট ছিল, সেখানে আমি আসছি। কিন্তু বৃষ্টির কারণে আমি আমার বাসায় পৌঁছার কথা ছিল সন্ধ্যা 7টায়, কিন্তু বৃষ্টির কারণে আমি পৌঁছিতেই পারিনি। সেই রংপুরে থেকেই ক্লাস নিচ্ছি। আমি আপনাদের জন্য একটা নোটও তৈরি করছিলাম আজ, যে আজকে আমি যে অনেক কিছু এই বিষয়টা বলবো। যেহেতু দুঃখিত, আপনাদেরকে কষ্ট দিলাম, হয়তো একটু দিতে পারলাম কিনা জানি না, তবে যদি আমি আপনাদেরকে এই জায়গায় একটু দিতে পারি, তাহলে নিজেকে সার্থক মনে করব। আর এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ সকলকে। স্যার, স্যার প্রতিবারই যদি রোগটা ঘুরে ঘুরে আসে, সেটা কি তীব্র নাকি ওটা সিফিলিনাম? স্যার, সেটা আপনাকে একটু দেখতে হবে। যেমন প্রতি রাতেই জ্বর থাকে, বললাম কি প্রতি রাতেই তার জ্বর থাকে। হ্যাঁ, এটা কিন্তু আপনার সিফিলিনাম মনে করবেন না, শরীর সাইকোটিকও তো হতে পারে। জি, হ্যাঁ, তাই না? আপনার যখন একটা রোগের তীব্রতা থাকে না, মানে আপনারা অবশ্যই দেখবেন যে একটা রোগের তীব্রতা থাকে না, কিন্তু সয়ে যাওয়া থাকে। যে আপনার জ্বরে খুব কষ্ট হয়, কয়েকটা মিলি নিছি, এটা আমার প্রতিদিনের সাথে, মানে ওটা আমার নিয়তি, আমার হবে এটা ওটা। আমার নিয়তি। হ্যাঁ, তখন বুঝলেন যে না, এটা তার সাথে, তাহলে কিন্তু এটা অন্য মায়াজম, এটার মধ্যে আর শরীক মায়াজম নাই। জি, জি স্যার।
স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার অনেক সময় দেখা যায় রোগীর চিকিৎসা চলাকালীন সময়ে হাইড্রোসুরিনাম চলাকালীন সময়ে একটা সময় রোগী বলল যে আমার ওই সমস্যাটা সমাধান করেন, আমার এই সমস্যাটা সমাধান করেন, আপনি যেভাবে চিকিৎসা দিচ্ছেন সবকিছু ঠিক আছে, কিন্তু আমার এই সমস্যাটা হঠাৎ করে বেড়ে গেছে, একটা সমস্যাই বেড়ে গেছে, ওই সমস্যাটা আগে ছিল, এখন এই সমস্যাটা বেড়ে গেছে, আমি আর কিছু বুঝি না, আমার এই সমস্যাটা আপনি ওষুধ দেন, স- খুব দ্রুত ওষুধ দেন। তখন তো রোগীর ভাষায় তীব্রতাই প্রকাশ পায়, সেক্ষেত্রে কি করণীয় স্যার? স্যার, এটা হলো, এটা অবশ্যই শরীর মায়াজম, আর এটা আপনার ঔষধেরই প্রতিক্রিয়া। আপনার তার আগের রোগগুলো বের করে আনছে। এই ক্ষেত্রে দুটা পথ, আপনার ওষুধ পাওয়ার বাড়িয়ে কমিয়ে দেখবেন এবং কাপিং পর্যায়ে চলে যাবেন। জি স্যার, ধন্যবাদ স্যার। এটা কাপিং পর্যায়ে চলে যাবেন। সেটা আমি একটা আমার উদাহরণ একদিন দিছিলাম, আবারও দেই। আমি তখন ক্লাসিক্যাল একটা রুগী রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে ছিল, তার জ্বর। তা আমি রুগীতে ওষুধ নির্বাচন হলো ন্যাট্রামিওর, তাকে ন্যাট্রামিওর অনড্রাম শিশিতে দেই, M/3 1 ড্রপ করে খেতে বলে। খাবার পরে জ্বরটা তার ভালো হয়ে গেছে, কিন্তু তার সমস্ত শরীর ফিক্সড হয়ে গেছে, মানে হাত আর ভাঁজ হয় না, সে পা আর ভাঁজ করতে পারে না, ঘাড় ঘুরাইতে পারে না। এরকম নাকি তার ছোটবেলাও ছিল। এই ফিক্সটা যখন হলো, আপনি তো সেই আগের রোগটা ফিরে আনছেন, কিন্তু আমি বুঝলাম যে আমার এই রোগের, আমার এই ওষুধের কিন্তু এর সমাধান কি, তখন কিন্তু আমি বুঝিনি। রাজশাহী আমার স্যার ছিলেন সৈয়দ আশরাফুল আলম জাহাঙ্গীর, স্যারকে বললাম, স্যার বলল যে তুমি অর্গানন পড়ো, পরে কাল শিখিয়ে দেব। রুগী আজকে মারা যায়, মানুষ আমাকে মারবে, মেডিকেলের রুগী, স্যার বললেন কাল শিখিয়ে দেব। তখন রাজশাহী থেকে নাটোরে চলে আসলাম, আর একটা জেলায়। ওখানে বাংলাদেশের একজন স্বনামধন্য ডাক্তার ছিলেন, ডাক্তার কায়েস স্যার। কায়েস স্যারের কাছে পৌঁছিলাম, স্যারকে বললাম স্যার আমার এই সমস্যা। স্যার বললো যাও তুমি আজকে অর্গানান পড়ো, কালকে আমি তোমাকে বলে দেবো। সেদিন সারা রাত অর্গানান বই পড়ছিলাম, মানে আমি সারা রাত আর কোনো ঘুমও আসেনি, বইও আমি ছাড়িনি। সারা রাত পরে বুঝলাম যে কাপিং করতে হবে, আমার ওষুধটা স্থূল মাত্রায় হয়ে গেছে, সূক্ষ্ম মাত্রায় যেতে হবে, বা আরো আরো সূক্ষ্ম করতে হবে। আমি দেখে আসছিলাম সেদিন যে কায়সার 4 কাপ পরে ওষুধ দেয়, প্রত্যেকটা রোগীকে 4 কাপ পরে দেন, 4টা কাপ। তখন আমি বুঝলাম এই করতে হবে। পরের দিন সকাল 8টায় সেই নাটোর থেকে কায়েত স্যার আমার বাসায় আসছেন, আমাকে ডাকলেন, বেরিয়ে আসলাম, দেখে স্যার। স্যার বললাম স্যার আপনি, আমি জানি তুমি কতটুকু পারছো জানি না, তুমি কতটুকু পারছো বলো দেখি কি করতে হবে। বললাম স্যার কাপিং মানে ওষুধটা আরো কাপিং করতে হবে। আমি আপনাকে কাল দেখে আসলাম যে আপনি কাপিং করছেন, ঠিক এরকম করতে হবে। তিনি বললেন যে শুধু আমি তোমাকে এইটা শিক্ষা দেওয়ার জন্যই আমি কাল বলিনি, কিন্তু রুগীর তো কষ্ট কমাইতে হবে, এই জন্যই আমি আসছি। আমি স্যারকে আবারও হাজারো সেলট, তার প্রতি আমার স্রষ্টার প্রতি প্রার্থনা যে তাকে মঙ্গল করুন, তাকে ক্ষমা করুন। তিনি অনেক বড় মাপের ডাক্তার হবার পরেও একটি জেলায় থেকে আমাকে শেখানোর জন্য আসছিলেন। সেদিন থেকে আমি বুঝছি যে এই যে আমাদের ওষুধ প্রয়োগ করার পর যদি রোগগুলো ফিরে আসে, তাহলে কিন্তু ওষুধ পাওয়ার কম বেশ করেও দেখা যেতে পারে, কিন্তু কাপিংটাও সবচেয়ে উত্তম। কাপিং করেও দেখতে হবে যে রোগ কমে যায় কিনা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার।
স্যার আমার একটা বিষয় জানার মানে একটা প্রশ্ন, সেটা হলো যে একটা বাচ্চা অটিস্টিক, তার বাচ্চার বয়স হলো 7 বছর, কিন্তু সেই দম্পতি আর একটা বাচ্চা নিতে চাচ্ছে, আমার ট্রিটমেন্টে আছে। আমি তাদেরকে দুজনকে হাইড্রোব্রোমিনাম 0.3 দিয়েছিলাম। এই 2-3 দিন খাওয়ার পরেই তাদের মানে আমি 3টা ডোজ দিয়েছিলাম, 0.3। তারপরে তাদের কনসেপ্ট করেছে। এখন এই রোগীর কি আর কোনো ওষুধ চলবে নাকি স্যার শুধু আইটেম চলবে? এখন আপনাকে লক্ষ্য করতে হবে যে তার মধ্যে কোন লক্ষণগুলো ডেভেলপ করছে। দেখবেন একটা মা হতে গেলে তাকে শারীরিক কিছু পরিবর্তন হবে। এটা সকল মায়ের কাছ থেকে একটা তথ্য নেবেন যে একটা স্বাভাবিক মা গুলো কি কি পরিবর্তন হয়েছিল। সকালবেলা একটু বমি ভাব, খাবারে একটু অরুচি, মানে একটু অরুচি, এটা কিন্তু মারাত্মক অরুচি না, একটু রুচি, মাঝে মধ্যে একটু বমি। আর এই মাঝে মধ্যে বমিটা কিন্তু ওই সন্তানের উপকারী। মাঝে মধ্যে একটু একটু বমি, একটু একটু মাথা ঘোরা, একটু ভালো না লাগা, এটা কিন্তু আগত সন্তানের জন্য মঙ্গলময়। কিন্তু বমিটা প্রচন্ড মাথা ব্যথা, এটা কিন্তু মঙ্গলময় নয়। এটা ওই বাচ্চার অসুস্থতার প্রতীক, যে আসছে তারই অসুস্থতার প্রতীক। আপনাকে অবশ্যই এখানে বিবেচনা করে দেখতে হবে একটা সুস্থ মায়ের, মানে আমরা অবশ্যই একটা সুস্থ মায়ের কাছ থেকে তথ্য নিব যে সুস্থ সন্তান প্রসব হয়েছিল, যে তার কি পরিবর্তন ছিল। আর এই যে জটিল পরিবর্তন গুলো, বেশি বেশি কষ্ট পাওয়া গুলো, এই মাঝে মাঝে পেট ব্যথা করা, বাচ্চা একেবারে থেমে যাওয়া, শক্ত হয়ে যাওয়া, যে আবার একবার শুরুতে একটা প্রশ্ন করছিলেন গর্ভবতী মাকে আমরা আর ওষুধ দিব কিনা, আপনার প্রশ্নের উত্তরও কিন্তু এখানে। এই যে মাঝে মাঝে থেমে যাওয়া, মা ভয় পায়, পাশের একজনকে যে জিজ্ঞাসা করেন, দেখেন আজকে কেন যেন আমার নড়ছে না, তার মানে হলো ওই বাচ্চার একটা অসুস্থতার প্রতীক এইটা। তখন অবশ্যই ওষুধ দেবে। কিন্তু স্বাভাবিক যদি থাকে, স্বাভাবিক পর্যায়ে যদি থাকে, তাহলে আমরা তাকে কেন ওষুধ দিব? স্বাভাবিকটা কিন্তু চিনতে গেলে এই সুস্থ মায়ের যারা প্রসব হয়েছে তাদের কাছে কিন্তু আপনাকে একটা তথ্য জেনে নিতে হবে যে স্বাভাবিক লক্ষণগুলো কি কি। আচ্ছা, তার মানে তার স্বাভাবিক অবস্থা থাকলে কোনো ওষুধ লাগবে না, আর যদি অস্বাভাবিক হয় লক্ষণ অনুযায়ী অবশ্যই ওষুধ দেবেন। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, ভয়ঙ্কর আর তীব্রতার মধ্যে পার্থক্যটা কি? আপনার একদিক থেকে ভয়ঙ্কর এবং তীব্রতার যেমন পার্থক্য নেই, আবার আরেক দিক থেকে প্রচন্ড পার্থক্য আছে। যেমন আপনাদেরকে আমি বলছিলাম একটা বাচ্চার জ্বর 3 ছিল, বিছানায় শুয়ে আছে। বাচ্চার জ্বর 5, এটা কিন্তু মারাত্মক। জ্বর 3 ছিল, শুয়ে আছে, জি, কিন্তু জ্বর 5, 105 ডিগ্রি, কিন্তু সে খেলতে গেছে। তাহলে এবার বিবেচনা করুন, একটা আকুতি থাকে যে আমি বাঁচবো না বা আমার মারাত্মক কিছু হয়ে যাবে। ভয়ঙ্কর শব্দটা কিন্তু আপনার ধরেন একটা মানুষ যতটা আঘাত পাইছে, অনেক সময় দেখবেন যতটা আঘাত পাইছে তার চাই কিন্তু ব্যথা বেশি হয়েছে। আমরা অনেক সময় বলি যে এইটুকু আঘাত পেয়ে তুমি শুয়ে পড়ছো,
কিন্তু এইটুকু আঘাত না, ও তার যতটুকু আঘাত পাইছে আসলে ওর শরীরে ওই ব্যথাটা আরো বেশি মারাত্মক রূপ ধারণ করছে। আমরা কিন্তু এটা প্রায় বলি যে এইটুকু আঘাতে তুমি শুয়ে পড়ছো বা এইটুকু আঘাতে তুমি এরকম মানে কাতরাচ্ছে, এটা একটা অভিনয়, ভান। কিন্তু ভান অভিনয় না, কারণ ওইটুকু আঘাতে সে তার মধ্যে ভয়ঙ্করতা তৈরি হয়েছে। জি আর কিন্তু অনেকে আবার দেখবেন আঘাতের চেয়ে যতটা না আঘাত তার চেয়ে নিস্তেজ হয়ে গেছে বেশি। যেমন আমি আমার পাশের বাসায় এক বাচ্চা, তাকে হাত দরজার চিপাত পড়ছে। জি তো দরজার চিপাত পড়ার পরে তার তো ব্যথা হবার কথা, কষ্ট হবার কথা। বাচ্চা যায় বিছানায় ঘুমিয়ে গেছে। আরেকটি বাচ্চা পেলাম, তাকে মৌমাছি কামড়ে দিছে। তাহলে মৌমাছি কামড়ালে একটা যন্ত্রণা হয়, যন্ত্রণার বাচ্চাটা কান্না করার কথা। বাচ্চা নিয়ে এসছে, ফুলে গেছে, কিন্তু ঘুমিয়ে আছে। বললাম ঘুমাইলো কখন? যেই কামড়াইছে তখনই ঘুমাইছে, যেই ব্যথা পাইছে তখনই ঘুমাইছে। এর মধ্যে কিন্তু ভয়ঙ্করতা নাই, এটা ভয়ঙ্করতা না। নিস্তেজতা। এটা হচ্ছে নিস্তেজতা। আর এই নিস্তেজতার সময় আপনারা হয়তো লাইসেন্স দিয়ে শুরু করুন, কিন্তু বেশিক্ষণ লাইসেন্সের জায়গা নাই এখানে। এই ক্ষেত্রগুলো তো আমি কিন্তু কার্বোবেজ দিয়েই শুরু করি। আর দুবার ওষুধ দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু আপনারা অবশ্যই আমার কথা বেদবাক্য কখনোই নেবেন না, আমার ভুল হতে পারে। কিন্তু আমি দেখি এই সময় অনেক দূর ঘোরার আমার প্রয়োজন পড়ে না। আমি ওই ওষুধ দিলেই কেন জানি যে আর ওষুধ দেওয়ার প্রয়োজন হয় না। কারণ ভয়ঙ্করতা নেই, কিন্তু নিস্তেজতা আছে। আপনারা অবশ্যই জি লাইসেন্স দিয়ে শুরু করবেন, কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করবেন না। এক দুবার দিয়ে ওখানে চলে যান, দেখবেন ব্যথা আরোগ্য হয়েছে। আপনাদের কিন্তু আমি আর একটা উদাহরণ দিয়েছিলাম যে আমার একটি মেয়ে রুগী, ওর অনেক কষ্টগুলোর মাঝে যখন লাইসেন্স দিয়ে কোনো উপকার হলো না, তখন আমি শরীর নামে চলে আসছি। আর শরীর নামে চলে আসার পর 15 দিনের মধ্যেই মেয়েটি 1 ইঞ্চি লম্বা হয় এবং তার অনেকগুলো রোগ কমা শুরু হয়। সে পড়তে বসতো না, পড়া বসা শুরু করে। কিন্তু 15 দিনের পরে সে, ওর বাবা খুব খুশি হয়ে দ্বিতীয় ডোজ নিয়ে যাওয়ার পথে রাস্তায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্ট করার পর ওই মেয়ে মাথায় আঘাত পায়, স্থানীয় কমপ্লেক্স, তাকে ভর্তি নেয় না, বমি হয়, তাকে পাঠিয়ে দেয় মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু তার মধ্যে না ছিল নিস্তেজতা, না ছিল ভয়ঙ্করতা। আর আমি তো সাধারণত ওষুধ পরিবর্তন করতেও চাই না, যে দেখি আগে শরীর নামে কি হয়। তাকে অনেক পরীক্ষা নিরীক্ষা চলছিল, এদিক ব্যথাও হচ্ছিল, বমি হচ্ছিল। যারা আত্মীয় স্বজন আছে তারা তো ভয় পাচ্ছিল। কিন্তু ওই মেয়েটি বলছে যে দেখেন ওই আঙ্কেলকে ফোন দেন, উনি কি বলেন। আমি তাকে সেই সরিনাম আবারও খেতে বললাম। দেখা গেল তাকে আর মেডিকেলে ভর্তি হতে হয়নি। কারণ তার তার যে এই যে মানে আঘাতটা, এটা শরীর মায়াজমের ছিল। হয়তো আমি লাইসেন্স মানে শরীর কাজ না করলে আবারও লাইসেন্সে ফিরে আসতাম, কিন্তু আমাকে আবার ফিরে আসতে হয়নি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আগে গর্ভবতী মাকে আগে ক্লাসিক্যাল যখন করতাম তখন তো পালসের টিলা দিতাম। আপনি আপনি বলছেন যে স্বাভাবিক থাকলে কোনো ওষুধ দেওয়ার দরকার নাই, কিন্তু আমি ওই হয়তো কেউ 7 মাসে আসছে, 8 মাস আসছে, যে একটু ওষুধ দেন যাতে ভালো থাকে, আমি তো লাইসেন্সই দেই সিএম। আমি কি ভুল করি স্যার? না স্যার, আপনি, আপনাকে আমার প্রশ্ন, আপনি কেন পালসেরিলা দিতেন? পালসের টিলা দিতাম এই কারণে যে
প্রসবটা সুপ্রসব হবে, ভালোভাবে হবে। কেন শুকনো হবে, কেন সুস্থ হবে? আপনার অর্গানান কি বলে? আমরা এই যে এইটাই হলো আমাদের একটা চরম ভুলের জায়গা। যদি আমরা নির্ভীদায় কোনো ওষুধ দেই, স্যার হ্যানিম্যান বললেন যে তুমি যদি এই গর্ভবতী মাকে নির্ভীদায় কোনো ওষুধ দাও, সূত্র নম্বরটা এই মুহূর্তে আমার মনে নাই, তিনি বললেন সালফারকে দাও, অর্থাৎ সোরামায়াজম দাও, তাহলে এই শিশুটি শরীর থেকে মুক্ত হয়ে জন্ম নেবে। আপনি লাইসিন দিচ্ছেন, কেন দিচ্ছেন? যদি আপনাকে প্রশ্ন করা হয় বা আমাদেরকে প্রশ্ন করা হয়, তখন আমরা কি বলবো? যে শ্যামল স্যার বলছে। তাহলে এই শ্যামল স্যার বললে কিন্তু বিজ্ঞান টিকবে না। জি জি, বিজ্ঞান টিকবে না, কারণ আমরা লাইসিন দিচ্ছি ওই মানুষটিকে শরীর মায়োজম থেকে মুক্ত হবার জন্য। এবং শেষমেশ কিন্তু আপনাকে ওই বাচ্চাটাকে সুস্থ সবল পেতে গেলে লাইসিনের পরে অবশ্যই শরীনাম পর্যন্ত পৌঁছে যেতে হবে। ধন্যবাদ স্যার। কিন্তু স্যার ওখানে কি সিএম শক্তিটা কি দেওয়া ঠিক হবে গর্ভাবস্থায়? সিএমটা শোনেন, আমরা যারা মনে করি যে ইয়ে দিব M3 বা 2-1, এখন আমি আপনাকে ওষুধ তৈরিটা দেখেন, আপনার সিএম তৈরি হয়েছে কত দিয়া? আপনার যদি এভাবে কল্পনা করি, 0-1 কিন্তু সিএম এর চেয়ে বেশি শক্তিও হতে পারে, কারণ এই জায়গায় কিন্তু অনেক বেশি মাইনাস দিয়ে তৈরি হয়েছে। স্যার স্যার আমি একটা কথা বলি। বলেন বলেন। স্যার এই গর্ভবতী মাকে সিএম দিলেই নিরাপদ, এমনকি সিএম এর পরে যদি আরো দেওয়া দরকার পড়ে তাহলে সিএম থেকে আমরা 15-18 এরকম উপর দিকে চলে যেতে পারি, কিন্তু কখনো কোনো ক্রমে 200-তে আসা যাবে না। 200-তে আসলে ওই বাচ্চাটা অ্যাবর্শন হওয়ার সম্ভাবনা থাকে। স্যার নিচের দিকে আসলে অ্যাবর্শন হয়ে যায়, এটা আমি প্রমাণিত পাইছি। উপর দিকে উঠে যাওয়াই ভালো, নিচে আসলে অ্যাবর্শন হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, উপর দিকে উঠতে হবে, নিচের দিকে নামাই যাবে না, কোনো ক্রমেই নামা যাবে না, নামলে ওই বাচ্চাটা থাকবে না। আমি সিএম দিছিলাম 12 ঘন্টা পর আবার 03 দেই, এটা কি ভুল? কি বললেন? 12 ঘন্টা পরে 24 ঘন্টা পর আবার 03 দেই কেন? এটা হয়তো আমার ভুল সিদ্ধান্ত, মানে আমি শুনছিলাম যে সিএম এ অনেক সময় আপনি স্যার তো বলছেন, কখন দিতে বলছেন, কোন রোগগুলো তো দিতে বলছেন, সেটা কিন্তু আপনাকে অবশ্যই বিবেচনা করতে হবে। স্যারের যখন এই রোগীটা যদি এই প্রেগন্যান্সির রোগীটা যদি ধরেন তার লেবার পেন শুরু হয়েছে, তখন কি আমরা 200 দিয়ে দিব? এখন আমি যেটা করি, আমি স্যারের তো বর্তমান থিওরিটা এখনো মাথায় নেইনি, আমি যেটা করি সাধারণত, যদি ভয়ঙ্করতা না থাকে, তাহলে মানে এটা আমি যেটা করে থাকি, যেটা স্যার আমাদেরকে একটা সময় শিখিয়েছিলেন, কার্বোভেট 0-1 দেই, তাতে যদি প্রসাব না হয় সিএম দিলে হয়ে যায়। যদি ভয়ঙ্করতা থাকে, রোগী ভয়ঙ্কর পেটে ব্যথা করতেছে, অথবা একেবারে ব্যথা নেই, অথবা পানি ভেঙে শেষ, অথবা রক্ত ভাঙছে, তাহলে কিন্তু লাইসিন 0-1 দেই, না হলে সিএম দেই। কিন্তু স্যার প্রথমে কি 0-1 দেওয়া যাবে লাইসিন? এটা কিভাবে দিচ্ছেন একটু ব্যাখ্যা করে বলেন না। আর এই জিনিসটা আমাদের অনেক ভুল আছে। এটা আমার ব্যাপার, এটা কিন্তু আপনারা নেবেন না। যখন তীব্রতা নাই, একটা রোগীতে তীব্রতা নাই, একটা প্রসব বেদনা স্বাভাবিক, একটা প্রসব বেদনার এই বেদনা গুলোও কিন্তু জানতে হয়। প্রসব বেদনা কিন্তু একটা বেদনা হবেই। আর আমরা একটা জিনিস জানি যে যদি একটা মানুষ 47 ইউনিট ব্যথা একসঙ্গে পায়,
সে মারা যায়। অর্থাৎ 16টা হাড় যদি একসঙ্গে ভেঙে যায় সেই লোকটি মারা যাবে। তার ব্যথার তীব্রতা হবে 47 ইউনিট। একটা প্রসব বেদনা 57 ইউনিট হবার পর প্রসব হয়। তাহলে একটি মা কিন্তু 10টা মৃত্যুকে ডিঙ্গিয়ে বাচ্চা প্রসব করেন, কিন্তু তার মধ্যে কিন্তু ভয়ঙ্করটা আর ভয়ঙ্কর না থাকা কিন্তু বুঝে নিতে হবে। একটা প্রসব বেদনা কিন্তু 10টি মৃত্যুকে ডিঙ্গিয়ে যাবার পর একটা বাচ্চা প্রসব হয়। তার মানে কি একটা মৃত্যুই ভয়ঙ্কর, সেখানে 10টা মৃত্যু ডিঙ্গিয়ে যায়, তাহলে কতটা ভয়ঙ্কর, 10 গুণ বেশি ভয়ঙ্কর। কিন্তু মায়ের মধ্যে সেই ভয়ঙ্কর আকুতি নাই। মায়ের মধ্যে কি সেই ভয়ঙ্কর আকুতি নাই, তিনি স্বাভাবিক আছেন। তিনি ভাবছেন যে কখন আমি আমার কাঙ্ক্ষিত সেই আরাধনকে দেখতে পাবো। কিন্তু একজনের ব্যথা তত তীব্র নাই, কিন্তু গালাগালি শুরু করে দিছে, ভয়ে কান্নাকাটি শুরু করে দিছে, তাহলে আপনার ভয়ঙ্কর। অথবা ব্যথা বেশি হবে ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর শব্দগুলো এই জন্য আমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটা মায়ের কাছ থেকে একটু জেনে নেবার চেষ্টা করব। মানে অবশ্যই একটা মায়ের কাছ থেকে যে জানবো যে এরকমটা কেমন ছিল। যার ভয়ঙ্কর ভাবে প্রসব হয়েছে সে অবশ্যই আপনাকে ভয়ঙ্কর তথ্য দিবে, আর যার স্বাভাবিক ছিল সে বলবে যে দেখো এরকম একটা ব্যথা হবেই। এই জন্য অবশ্যই প্রত্যেকেই আমরা 10-20 জন মায়ের কাছ থেকে 30 জন মায়ের কাছ থেকে তথ্য অবশ্যই জেনে নেব। স্যার ওইখানে কি তাহলে আমরা দিব এই মানে লাইসিন 0/1 দিব নাকি কার্বোবেস 1 দিব? আমি যেটা সাধারণত করে থাকি, যেখানে ভয়ঙ্কর নাই, মাটা স্বাভাবিক আছে, সেখানে কার্বোবেস 1। সেখানে জীবন শক্তির একটু সহযোগিতার প্রয়োজন। সেখানে জীবনের শক্তিকে একটু সহযোগিতা করার জন্য কার্বোবেস 0/1 দেই সাধারণত। এটা আমি যেটা করে থাকি, এটা আমার ব্যাপার, কিন্তু এটা আপনারা কিন্তু কখনোই ছাড়ের ব্যাপার হিসেবে নেবেন না। এই জায়গায় কিন্তু আমি আমার ব্যাপার বলছি। তাতে যদি না হয় 6-7 বার খেতে বলে 10 মিনিট পর পর, তাতেও যদি প্রসাব না হয় কার্বোবেস সিএমটা দিয়ে দেই, বলে যে এটা 2-3 বার খেলে হয়ে যাবে। তবে কখনো নিরাশ হয়নি। কার্বোবেস সিএম দেন নাকি কার্বোবেস 0/1 দেন? প্রথমে 1 পরে সিএম। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার উডু মাইন্ড প্লিজ, বলছিলাম কি স্যার, ওই আপনার এই ক্ষেত্রে সাকসেস রেটটা কেমন স্যার, বিশেষ করে লাইসিন এবং সিভির ক্ষেত্রে, মানে দুইটার একটু আনুপাতিক হারটা আমাদের একটু জানালে আমরা একটু খুশি হতাম আর কি। আসলে তো এই রোগীগুলো আমার আগে ছিল, তখন আমি আসলে কখনোই নিরাশ হয়নি। আমি যেটা বললাম যে আমার কিন্তু আপনারা যদি আমার ফেসবুক দেখেন, আমি কিন্তু লিখছিলাম এক সময় যে কার্বোভেস এই ক্ষেত্রে কখনো নিরাশ করেনি। কিন্তু এখন একটা জায়গায় পৌঁছার কারণে, যে এই শুধুমাত্র প্রতিবন্ধী নিয়ে থাকার কারণে এই রোগীগুলো এখন কিন্তু আমার কম। যার ফলে এটা আমি আপনাদেরকে আসলে খুব ভালো দিতে পারছি না। তবে এখন আবারও এইটার কিছু রোগী আমি পাচ্ছি যে অনেকের যাদের বাচ্চা পরীক্ষা করে দেখা গেছে যে সুস্থ নাই। এই রোগীগুলো আসার পরে আমার একটা ধারণা জন্ম নিচ্ছে, এটা আমি একটা অনেক পরে আপনাদেরকে জানাতে পারবো, কারণ আমি আগে অনেকগুলো রোগীতে দেখি কি অবস্থা থাকে। কিন্তু অনেকগুলো রোগী যারা পরীক্ষা করে রিপোর্ট ছিল যে বাচ্চাটা সুস্থ না, এরা সুস্থ জন্ম নিছে,
এখন দেখি কতটা সুস্থ থাকে। খালি জন্ম নিলে তো হবে না, তার 1 বছর পরে সে কথা বলা শিখলো কিনা, 12-13 মাসে বা 6-7 মাসে হাঁটা শিখলো কিনা, 18 মাসে তার কথাটা স্পষ্ট হলো কিনা, মানে এটা কিন্তু একটা লেংদি সময়ের ব্যাপার। এই সময়গুলো তো আসলে না জেনে বলা খুব কঠিন। স্যার আপনাকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। এই জন্যই আমি আর একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি স্যার। এবার আপনি দীঘা সেমিনারে ছিলেন? দেখে না না তো স্যার আমি গিয়েছিলাম আর কি দীঘা সেমিনারে। তো আমি স্যারকে একটা কোশ্চেন করেছিলাম যে স্যার আসলে আমাদের অবজারভেশন পার্ট রেখেই তো আমরা সাধারণত মেডিসিন বা অ্যাপ্লাই করি বা যা করি। তো স্যার 1 থেকে 60 পর্যন্ত পটেন্সি ডেইলি দেওয়ার পরামর্শ দিয়েছিল দীঘা সেমিনারে, আপনি জানেন হয়তো। হ্যাঁ জানি 60 এবং র্যামডম এবং ডেইলি 1 ডোজ করে, নট রিপিট, মানে সামনে আগাতে হবে। তো পরে যখন বুঝলাম, আমার এই কোশ্চেনটা ছিল যে স্যার আসলে আমরা কি এটা কি মানে ওভাবে আন্দাজের কথা তো বলা যায় না। আমি বলছিলাম স্যার আমরা কি এটা প্রুফ করে কি এভাবে করতেছি কিনা। আর এই কোশ্চেনের আলোকে টোটাল বাংলাদেশিদেরকে একটা গালি দিয়েছিল স্যার। তো আমাদের খুব মন খারাপ ছিল ওই সময়। তো যাই হোক এইগুলো নিয়ে আমি আর সামনে আগাতে চাচ্ছি না। তো যে বিষয়টা আমার জানার বিষয় সেটা হচ্ছে যে আসলে এইরকমই তো হওয়া উচিত। যেমন আপনি যেটা বললেন স্যার যে আমি এখনো অনেক পেশেন্ট লাইনে আছি, আমি প্রুফ না করে বিষয়টা ক্লিয়ার করতে পারতেছি না। আমি আপনাকে লাইক দিচ্ছি স্যার, কারণ এটা তো এভাবেই তো হওয়া উচিত। আমি 100টা রোগীর উপরে মানে অ্যাপ্লাই করার পরে আমি হয়তো 80%, 90% বা 50%, মোর দেন 95% আমি রেজাল্ট পেয়েছি। এইভাবে যদি আমরা এগিয়ে আসি তাহলেই কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই সফলতাটা আরো বাড়বে। কিন্তু দেখা যাচ্ছে যে আমি একটা থিওরি দিলাম, কেউ করতেছে কি হচ্ছে কি না হচ্ছে এইগুলো আসলে স্যার কেমন যেন মনে হচ্ছিল আমার কাছে। তো দেখ আপনার কথা শুনে আমার অনেক ভালো লাগছে। তো আপনাদের কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা আছে। বিষয়গুলো স্যার আপনি আপনার মতো করে করবেন এবং সেভাবে করেই আমাদেরকে দিবেন আশা করতেছি। ধন্যবাদ স্যার। আমি স্যারের ওই থিওরিটাকে কোনো এক জায়গায় কাজে লাগানোর চেষ্টা করছি। কোথায়? যে রোগগুলোতে হয়তো সেকেন্ড সাইকেল ভুল করছি বা আমরা কোনো সাইকেল ভুল হবার কারণে সেই রোগীগুলো কিন্তু আর মানে আমরা আসলে দেখা উচিত মানে এতটা কঠিন। সেকেন্ড সাইকেল ভুল করলে রোগী আরোগ্য হয় না, অনেকবার ঘুরিয়েও কিছু হয় না। মানে ভুল তো ভুলই, ভুল আর ভুল শুরু হয়ে যায় ভুল। এই ভুল দূর করা কিন্তু খুবই কঠিন। সেই রোগীগুলোতে কিন্তু কিছু রোগী আছে যে আমি এত তাকে খারাপ জায়গায় নিয়ে যাচ্ছি তারপরেও থাকছে। কিছু রোগী আছে একবার দুবারে চলে যায়, কিছু রোগী আছে কিন্তু আর থাকে যে হ্যাঁ আপনার শুরুতে ওষুধে আমি খুব ভালো ছিলাম, এখন হয়তো ভালো হচ্ছি না, এটা আমার কপাল খারাপ, কিন্তু তারপরে অনেক কষ্ট থেকে বেঁচে আছি। কারণ শুরুর ওই যে শরিক মায়াজমটা তো দূর হয়েছে, শরিক মায়াজমের জায়গার কষ্টগুলো মানে তাকে মাঝে মধ্যে আর ভয়ঙ্কর অবস্থানে নিয়ে যাচ্ছে না, যার ফলে সে ভালো থেকে ওষুধ খেতে চাচ্ছে। কিন্তু আমি কিন্তু ভুল করছি, এটা আমি বোঝার চেষ্টা করি যে আমার সেকেন্ড সাইকেলটা তার মধ্যে ভুল ছিল। দেখেন ভুলগুলো আসলে কেমন হয়। আমাদের এখানে হয়তো সেই ছাত্রী আছেন আজকের ক্লাসে, তিনি আমাকে চেষ্টা করছিলেন যে সে টিউবারকুলার বোঝানোর জন্য। তা আমি একটা প্রশ্ন করছিলাম যে দেখুন আপনি একটা রেল লাইনে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে আপনাকে রেল লাইনের সে ট্রেন হুইসেল বাজিয়ে উঠছে, আপনি তাকিয়ে দেখলেন যে পিছনে খুব কাছে আমার ট্রেনটা আসছে। এখন দ্রুত গতিতে সরে না গেলে জীবন চলে যাবে, কিন্তু তাৎক্ষণিকভাবে আপনি সামনের দিকে তাকিয়ে দেখলেন যে একটা ছোট্ট বাচ্চা রেল লাইনের উপরে আছে। এখন নিজের জীবনই যেখানে বরম বরম অবস্থা, সেখানে ওই বাচ্চাটিকে ডিগবাজি দিয়ে যদি নিয়ে সরা যায় তো দুজনেই বেঁচে যেতে পারি, কিন্তু এক মুহূর্তের ভুলে দুজনেই কাটা পড়ে যেতে পারি। আপনি সেখানে কি করবেন? তিনি তো হোমিওপ্যাথি, রিয়েল হোমিওপ্যাথি পড়ছেন, তিনি জানেন, তিনি
স্বভাব স্বরূপ উত্তর দিলেন যে আমি তাকে বাঁচানোরই চেষ্টা করব। সর্বনাশ, এটা তো টিউবারকুলার। কেন আমার জানে মনে হলো যে ইনি টিউবারকুলার না। তাকে আমি প্রশ্ন করলাম, এই যে আন্দোলন হলো, এখানে আপনার করণীয় কি ছিল? কয় দেখেন আমার মেয়ে তো ঢাকা ইউনিভার্সিটি পড়ে, তে ওর ছাত্ররা টাকা চাইলো 5,000, তাই বললাম যে দাও, না দিলে কেমন দেখা যায়। বুঝতে পারলেন তো? উনি টাকা দিলেন কেমন দেখা যায়। আমি ওনাকে বললাম, দেখুন আপনি সিফিলিটিক, আপনি ওই বাচ্চাটাকে বাঁচাবেন না, এটার বলিনি, কিন্তু সিফিলিটিক কিন্তু ধরে নেওয়া গেল যে সে যদি টাকা না চাইতেই পাঠিয়ে দিত তাহলে কিন্তু আমি টিউবারকুলার যেতাম। কিন্তু রুগী কিন্তু আমাকে জি স্যার। এরকম একটা কঠিন প্রশ্ন কিন্তু টিউবারকুলার প্রমাণ করলেন, যার ফলে আমরা কিন্তু অনেক সময় বিভ্রান্ত হয়ে ওষুধ হয়তো দিয়ে থাকি। এই যে একটা ভুল, এই ভুল কিন্তু আর সংশোধন হয় না। স্যার আর একটা বিষয়, আলোচনা দীর্ঘ এই হয়ে ভুলের যাচ্ছে। রুগীতে স্যার আমি হ্যাঁ। একটু বুঝে দেই, এই ভুলের রুগীতে স্যারের বর্তমান থিওরি হয়তো মানুষটাকে ভালো রাখবে, সেটা যথেষ্ট পরীক্ষার দরকার। 2-4টা রুগী এরকম দেখার চেষ্টা করছি, দেখি আগে, তারপরে আপনাদের বলবো। স্যার মেডো স্যার আর আমার সিভিলিনাম এ দুটো আমার তো একই হয়ে যায় স্যার, এ মানে বোঝার কোনো কায়দা পাচ্ছি না স্যার। অনেক ক্ষেত্রে মনে হয় যেন একই হয়ে যাচ্ছে কি স্যার স্যার মেডো আমার এবং এই সিভিলিনাম। স্যার মেডো মেডো আর মেডো সিপ্লি নামের একটা পার্থক্য করবেন, সহজ বুদ্ধি। স্যার আমার গোপন কথা সকলেই গোপন রাখতে চায়, কিন্তু মেডো সর্বাত্মক চেষ্টা করেও ধরে রাখতে পারে না। আপনি প্রশ্ন যদি একটু মানে বাঁকা আঙ্গেল থেকে করতে পারেন, সে অন্যভাবে স্বীকার করে যাবে, হয়তো বলবে যে আমি কাজ কোনোদিনই করিনি, কিন্তু সে বুঝিয়ে দেবে যে হ্যাঁ ওরকম 1-2বার আমি ভুল করিনি, আমার বন্ধু ভুল করছিল। তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এখন ভুলগুলো যদি না থাকে তাহলে আমরা মেডো এবং সিপ্লি নামের পার্থক্যটা, মেডো কিন্তু রাতে বৃদ্ধি, আমরা যদি এই রাত দিনের বৃদ্ধিটাও দেখি, মেডেও কিন্তু রাতে বৃদ্ধি। স্যার আমার আরেকটা কোশ্চিন ছিল স্যার, যদি হ্যাঁ বলেন। স্যার আমরা তো রিয়েল হোমিওপ্যাথি করি, আমরা জেনেটিক মেকআপ নিয়ে কাজ করি, জেনেটিক অর্থাৎ আমরা রেজাল্ট অফ দ্য ডিজিজের ট্রিটমেন্ট করি না, আমরা ট্রু ডিজিজের ট্রিটমেন্ট করি। তো সেক্ষেত্রে আমার কোশ্চিনটা হচ্ছে স্যার, তো যেহেতু আমরা রেজাল্ট অফ দ্য ডিজিজের ট্রিটমেন্ট করি না, তো সেই ক্ষেত্রে এলোমেলো ওষুধ প্রয়োগ ভুল কেন হবে? এই যে সেকেন্ড সাইকেলটা অনেক রুগী ধরা দেয় না, বললাম না যে উনি আমাকে বললেন যে উনি বুঝাইতে চাইলেন যে দেখেন আপনি এই জায়গায় কিভাবে বিভ্রান্ত হবেন না, যে রেল লাইনের জীবন বাজি রেখে সে বাচ্চাটাকে বাঁচাবে, তাহলে আমরা তো অবশ্যই ধরে নিব যে সে টিউবারকুলার। স্যার আমার কোশ্চিনটা ছিল স্যার, আমরা তো ট্রু ডিজিজের ট্রিটমেন্ট করি, আমাদের বডিতে ট্রু ডিজিজ কম বেশি আছে, আমি যে ওষুধটাই দিই না কেন, যে ওষুধটাই অ্যাপ্লাই করি না কেন, ট্রু ডিজিজের যে কোনো একটাকে কভার করবে, রাইট অর রং স্যার? স্যার মানে আমি ঠিক আছি কিনা আমার কথাই? আন্দোলনকারীরা পুলিশকে ঠেকাইতে পারছিলেন বলেই সেনাবাহিনী নামেনি, কিন্তু আন্দোলনকারীরা যদি পুলিশকে বাদ রেখে আগে সেনাবাহিনীকে থামাইতে যেত তাহলে কিন্তু আন্দোলনটা হতো, মানে তারা ব্যর্থ হয়ে যেত। আপনার শরীরে সেকেন্ড সাইকেলটা সামনে আছে, আমরা ফোর্থ সাইকেলকে আগে নিয়ে এসে দিলাম, তাহলে দেখবেন মানে এই রোগীগুলো বের করার কৌশলটা হলো যে ভুল হয়েছে কিনা সেটা জানার বুদ্ধি হলো যে আমার যে সেকেন্ড সাইকেল ওষুধটা ভুল ছিল, এটা জানার একটা বুদ্ধি আছে। বুদ্ধি হলো তার যে রোগগুলো কোন কোন অর্গানে ছিল,
সেই অর্গানগুলোতে দেখবেন সেই অর্গানগুলোর মধ্যে যে ওষুধটি ভুল হয়েছে সেই ওষুধের ক্রিয়াস্থল, মানে আমরা কিন্তু এটাও কিন্তু পড়ে রাখতে হয় এই জন্যে যে এই ওষুধের ক্রিয়াস্থল আসলে কোথায় কোথায়। দেখবেন যে সেই জায়গায় এই ভুল ওষুধটি তার লক্ষণগুলো স্পষ্ট করে দিয়ে রাখছে যে আমি এই ওষুধ, আমাকে এই ওষুধ দাও। মানে আমরা এখানে কিন্তু আরো বড় ভুল মনে হয় যে হ্যাঁ ইনি তো এখন এই তার সেই লক্ষণগুলো সেই ওষুধটাই চাচ্ছে। এই জন্য সেকেন্ড সাইকেল ভুল হলে আপনার রোগী আরোগ্য করা কিন্তু ওই ওষুধ জনিত তার মধ্যে রোগ তৈরি হয়ে থাকে আর সেটা দূর করা যায় না। এই জন্য অবশ্যই সেকেন্ড সাইকেলটা প্রচন্ড বিবেচনা থেকে দিতে হবে। স্যার আমাদের শ্যামল সমাদ্দার স্যার যে 99% সিভিলিনামকে সেকেন্ড সাইকেলে ইন্ডিকেট করছে, এই ব্যাপারে স্যার আপনার মতামতটা একটু বলবেন। না, সেখান থেকে সরে এসেছে স্যার, সেটা এখন আর নাই, সেখানে স্যার নাই, কিন্তু তারপরে স্যার দেখছিলেন কি শোনেন, এটা আসলে এটা সরে আসা এবং আবার থাকা এর মধ্যে বিভ্রান্ত হওয়ার কারণ আছে। স্যার একবার একটা পতিতালয়ে গেছিলেন, সেখানে যতজন মেয়েকে পাইছিলেন তারা প্রত্যেকেই সাইকোটিক টেন্ডেন্সি দেখাইছিলেন। সেখানকার মানুষগুলোকে স্যার তখন সাইকোটিকই মনে করছিলেন এবং এই জন্য বলছিলেন যে প্রায় রোগী সাইকোটিক। পরবর্তীতে স্যার একটা আশ্রমের মানুষকে চিকিৎসা দিলেন। সেই আশ্রমের মানুষগুলো 100 জনের মধ্যে প্রায় সকলেই সিফিলিটিক ছিল। তখন স্যার ভাবলেন যে না, আসলে মানুষই সাইকোটিক। মানে এটা কিন্তু স্যার অনেকগুলো রোগের মধ্যে দিয়েই এটা বুঝছিলেন। আপনারাও দেখবেন যে আমার বাংলাদেশেও যদি আমরা তাকাই, দেখবেন যে দিনাজপুর, নীলফামারী এইদিকে এক ধরনের রোগ হয়, তাদের অন্ডকোষ মানে ছোট বড় থাকে, ফাইলিয়ারিয়া রোগ হয়। আবার খুলনার মানুষ আর এক ধরনের রোগে আক্রান্ত হয়। এটা কিন্তু আঞ্চলিক ভেবেও মানে ভেদেও এই লক্ষণগুলো কিন্তু মানুষের মধ্যে একটা এলাকার মানুষ সবই স্বার্থপর থাকে, আবার কিছু কিছু এলাকার মানুষ দেখবেন যে সবই উদার। এটা কিন্তু এই অঞ্চলে যায় আসলে স্যারের যেটা ভুল হচ্ছে বা আমরা মনে করছি সেটা হলো স্যারকে যে ধরনের একটা গবেষণার প্রয়োজন সেইটা স্যার পাচ্ছেন না। মানে আসলে আমরা তাকে সেই সহযোগিতা করছি না। আমি তাকে একবার বলছিলাম স্যার আমরা যশোরে কিন্তু একবার একটা প্রতিবন্ধী হাসপাতাল উদ্বোধন করার চেষ্টা করছিলাম। আমার ইচ্ছা ছিল সেখানে আমরা 100 জন রোগী দেখবো। এই 100টা রোগীর ফলাফলটা কি এটা আমরা স্যার আমাদের সহযোগিতা পাচ্ছে না, এটা স্যার আমি একমত হচ্ছে না। কারণ কি স্যার আমাদের সহযোগিতা নিচ্ছে না। হ্যাঁ, আমরাও হয়তো দিতে পারছি না। না না এটা আমি আমার জায়গা থেকে বলছি যে আমার হয়তো ব্যর্থতা, আমি এই তো দিচ্ছি না, দিতে পারছি না, অথবা স্যার আমাদেরকে নিচ্ছেন না, এটা হতে পারে। আমি মনে করি যে আমি হয়তো আমারই ভুল, আমি কোন ভুলের কারণে তাকে দিতে পারছি না, এটা আমাকে খোঁজার প্রয়োজন। কারণ আমি যতক্ষণ পর্যন্ত স্যারের কাছে ছিলাম, আমি যতক্ষণ পর্যন্ত স্যারের কাছে ছিলাম, আমি স্যারকে কখনোই কোনোদিনই রোগ নিয়ে আলোচনা করিনি। স্যার এই রোগেতে কি ওষুধ দিব, ওই রোগেতে কি ওষুধ দিব। আমি কিন্তু তাকে প্রতি মুহূর্ত, যেমন একটা সময় টিউবারকুলিনাম বেসিলিনাম ছিল, আমি দেখছি যে টিউবারকুলিনাম বেসিলিনাম যে রোগীতে প্রয়োগ করি সেই রোগীতে ক্যালকিরিয়ার কাপ ক্যালকিরিয়ার ফস না দিলে কোনোভাবেই আরোগ্য হয় না। আপনার কুষ্টিয়া সেমিনারে যারা থাকবেন তারা হয়তো জানবেন, আমি স্যারকে কিন্তু সেখানে প্রশ্ন করছিলাম, স্যার এখানে কিন্তু এইটা হবে, আর আপনি যদি দেখেন এটা পরীক্ষা করে দেখেন সেখানে ক্যালকিরিয়ার কাপ ক্যালকিরিয়ার ফস লাগবে। স্যার
বললো যে তুই দেখ, আমিও দেখবো। স্যার দেখে পরের বার এসে বললেন যে না, টিউবারকুলিনাম ব্যাসিলিনাম বাদ। তিনি পরীক্ষা করে দেখলেন। কিন্তু এই জায়গায় এরকম অনেকগুলো বিষয়ের প্রতি আমি কিন্তু স্যারকে, একটা সময় কার্বোভেট ছিল, আমি বললাম স্যার কার্বোভেট হবে না, ডোসেরা ছিল একটা সময় শুরুতেই। এই প্রতিবাদগুলো কিন্তু আমি করছিলাম, কারণ আমি রুগীতে পরীক্ষা করে করে আমি বুঝছিলাম যে যক্ষাগ্রস্ত রুগীকে, যাদের মধ্যে যক্ষার টেন্ডেন্সিটা আছে, তার যদি আমি ডোসেরাতে চিকিৎসা শুরু করি, দেখা যায় যে ক্ষতি হয়। আমরা শুধু আরোগ্যটা খুঁজি, মানে আমরা প্রত্যেকেই, আমাদের একটা দোষ হলো আমরা শুধু আরোগ্যটা খুঁজি। আমার ওষুধ দেওয়ার পর তার পেটের ব্যথা ভালো হয়েছে, আর কি কি তৈরি হয়েছে সেটা কিন্তু খুঁজে দেখতে হবে। কিন্তু আমরা এটা করছি না। আমাদের প্রত্যেকের উচিত, মানে আমার শুধু শ্যামল স্যার করবেন কেন করবেন, আমরা প্রত্যেকেরই মানে এই লক্ষণগুলো একটু খোঁজা উচিত যে এই ওষুধে কি হচ্ছে। আমরা শুধু ভালোটা দেখছি, এই রুগীতে যে একটা অন্য লক্ষণগুলো আসছে সেটা আনছি না। কেন আনছি না? প্রত্যেকের উচিত যে আমরা সেটা আনবো। আর সেটা যদি আমরা স্যারকে দিতে পারি, তাহলে স্যার কিন্তু আবারও আমাদেরকে হয়তো গ্রহণ করবেন, হয়তো আবারও আমাদেরকে ভালোবাসবেন। কিন্তু আমরা হয়তো পারছি না, এটা হয়তো আমি পারছি না, আপনারা হয়তো পারছেন, আমি হয়তো পারছি না। আসসালামু আলাইকুম স্যার। স্যার, জাহিদ ভাইয়ের ওই ঘটনার পর থেকে বাংলাদেশিদের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া ধারণা করে। স্যার কিন্তু কোনো কথা শুনতে চায় না আমাদের, ঠিক তাই তো আছে? বললাম যে আমরা স্যার যে আমরা বাঙালি, এই জন্য আমাদেরটা নিবে না। হ্যাঁ, আমরা বলতে চাইলে আমাদের অনেক কিছু বলে, এই মাথায় গোবর ওই সে এক্সেট্রা এক্সেট্রা। স্যার কোনো কথাই শুনতে চায় না। স্যার এবং ছাত্রের মধ্যে গিভ এন্ড টেক যদি না থাকে, আমরা শিখবো কিভাবে? এই জন্য আমরা শুরুতে কিছু ভুল করলাম। শুরুতে কেন জানি কে বা কারা স্যারের কাছ থেকে, আমি আমার দুঃখগুলোই বলি, আমাকে সরানোর জন্য। কারণ স্যার এমন ছিলেন যে সকলেই যখন ঘুমিয়ে যেতেন, রাতের 1টা-2টার সময় আমাকে স্যার ফোন দিতেন, যদি আমার রুমে একটু আইতো, আমি এটা পড়লাম, এটা দেখতো কি হয়। অনেক রাত কিন্তু আমি স্যারের দেশে আসলে তার রুমে আমি 1টা-2টার সময় গেছি, ভোর 6টা-5টা পর্যন্ত থাকতে হয়েছে। কেন জানি কে বা কারা, আমি কখনোই কোনো কিছুর মধ্যেই ছিলাম না। আমি চাচ্ছিলাম স্যারের গবেষণাটা শুধু এগিয়ে যাক। কেন জানি কারা আমার বিরুদ্ধে স্যারকে বললেন। আমি একটা প্রশ্ন করেছিলাম যে স্যার, একটা রুগীতে সিএম চলছে, সেই রুগীতে অনেক সময় দেখেন তরুণ কিছু রোগ হয় যেগুলাকে তাড়াতাড়ি ফাটানোর জন্য, যেমন ফোড়া, মানে আমি একটা ফোড়া নিয়ে কথা বলছিলাম, আর একটা নিউমোনিয়া রোগী নিয়ে বলছিলাম, যে দেখা গেল যে নিউমোনিয়ার একটা পর্যায়ে সিএম দেওয়া যায় না। আমি স্যারকে বললাম স্যার এরকম একটা পর্যায়ে আমি 3 দিয়ে ভালো উপকার পাইছি, আর ফোড়াতে সাধারণত, ফোড়ার রোগীতে সাধারণত M/4 দিলে দ্রুত গতিতে ফেটে যায় না। কিছু রোগীতে আমি দেখলাম, স্যারকে দেখলাম যে স্যার এরকম তো আমাদের সবারই তো সমস্যা, রোগ তো আগে সারাইতে হবে। একটা রুগী ফোড়া নিয়ে আসছে, এই ফোড়াটা তো ফাটাইতে হবে। সিএমএ ফাটতে চাচ্ছে 2-3 দিন পরে, ফাটছে, কিন্তু M/4 দিলে তাড়াতাড়ি ফাটছে। এটা স্যার একটু দেখার দরকার। কিন্তু তারা আমার বিরুদ্ধে তখনও কথা বললেন, আগেও বলে রাখছেন, স্যার আমাকে গালি দিলেন, আমি চেপে গেলাম। তাহলে এই যে স্যারকে একজন আরেকজনের বিপক্ষে আমরা বলছি, যদিও আমি কোনোদিনই স্যারকে বলিনি স্যার অমুক এই কামটা করলো, কারণ আমি অনেকে দেখতাম কষ্টগুলো, আসলে আজকে যখন হচ্ছেই, আমি অনেককে দেখতাম যে স্যারের নামে স্যারকে দেখাবে, রুগী নিয়ে এসছে, স্যারের কাছ থেকে, তাদের কাছ থেকে 5,000, 6,000, 10,000, 5,000 করে টাকা নেওয়া হতো। আমার স্যারের ছাত্র হীরালাল দা আছে কিনা জানি না, এখানে হীরালাল দার কাছ থেকে, মানে একজন স্যারের ছাত্র যে প্রত্যেকটা সেমিনারে অংশগ্রহণ করে, তার মেয়েকে দেখাবে, তার কাছ থেকে একজন টাকা নিছেন
3000 টাকা নিছেন, স্যারকে 2-3 দিন হলে দেখাতে পারছেন না। তুমি আমার কাছে দক্ষ করলেন যে ভাই এখনই স্যার দেখবে। কেন টাকা লাগবে, কেন আপনি টাকা দিলেন? আমি নিয়ে স্যারকে তার রুমের মধ্যে ঢুকিয়ে, তখন তার স্ত্রী আসছে, মেয়ে আসছে, তার সাথে প্রাণ খুলে তাকে কথা বলতে দিলাম। এই যে হয়তো এটাই আমি আমার কাল ছিল, অনেকের টাকার ব্যবসাটা আমি বন্ধ করে দিলাম, স্যারের নামে এরকম হতো। স্যারের কিন্তু এটা জানলেন, স্যার এটাই এটাই আমার আপনার কাল, এটাই আপনার কাল। যেমন স্যার যশোরের কাজী আজম স্যার, তারপরে সুনীল স্যার, এরা যারা যারা যশোরের সেমিনারটা করলো, তখন স্যারের সর্বসম্মতিক্রমে এবং স্যারের সব বিষয়তেই মানে যা হয়েছে সব স্যারের ইনফরমেশন দিয়ে ওই সেমিনারটা হওয়ার পরেই স্যারে মানে এরকম ভাবে বিষাইছে যে স্যার ক্রেজি হয়ে কাজী আজম স্যারকে, সুনীল স্যারকে, আরো কয়েকজনকে বের করে দিল। হ্যাঁ, এই যে এটা কিন্তু আমরা আজকে হয়তো বোঝাচ্ছি স্যারের দোষ আছে, স্যার আমাদের ক্ষমা করতে পারছেন না, এটা হয়তো তার কষ্ট থেকে, কিন্তু আমরা তাকে বিষিয়ে তুলছি, আমরা তুলছিলাম। আমি অনেক রোগীকে দেখছি, অনেককে দেখছি যে তারা টাকাটা নিছে, 5000 টাকা নিছে, 3000 টাকা নিছে, এরকম যদি 20টা রুগীতে সে টাকা নিয়ে থাকে, কত টাকা নিছে। এটা যখন বন্ধ হয়ে গেছে, ওই রোগীগুলো যখন দেখলো যে হ্যাঁ ওনার কাছে গেলে তো ফ্রি দেখান যায়, কেন টাকা নেব কেন? কেন আমরা তার কাছে শিখতে আসছি। অনেক হয়তো সূত্র বুঝি না, চিকিৎসা বুঝি না, স্যার যা বলে তাই মানি, সেই অনুযায়ী আমরা একটু ওষুধ বলবো, একটা রুগীকে দেখাবো, আর সেইটা যদি স্যারের কাছে মানে স্যার তো টাকা পায় নাই, স্যার কি টাকা পাইছে কখনো? কিন্তু স্যারের নামে টাকা দেওয়া হয়েছে, এই টাকা যখন বন্ধ হয়ে গেল, তারা আমার পিছে উঠে পড়ে লেগে গেল, আমি সরে গেলাম। জানি না আমার দুর্ভাগ্য না সৌভাগ্য, কেন জানি আমাকে কেউ কষ্ট দিলে সে কষ্ট পড়ে যায়। একবার এক রিক্সাওয়ালাকে, তখন 2 টাকা ভাড়া ছিল 91 সালে, সেই লোক সে চাইয়ে নিতে পারতো যে আমাকে 1 টাকা বেশি দিন, কিন্তু সে বললো যে দেখেন এই ভাড়াটা 5 টাকা, 5 টাকাই নিবি, 5 টাকা নোট দিছি, আর আমাকে ফিরে দিল না। আমি আর কিচ্ছু বলিনি। আমি 3 ঘন্টা পরে এসে দেখি ওই লোকটা ওখানে দাঁড়িয়ে আছে। ভাই আপনাকে খুঁজছি, কেন? আপনি সেই নেমে যাওয়ার পর থেকে আর অনেক চেষ্টা করছি, কোনো যাত্রী আমার ওঠেনি। এটা আমার দুর্ভাগ্য বলে আর সৌভাগ্য বলে, আমাকে যারা কষ্ট দেয় তারাও কেউ ভালো থাকেনি। তারপরে দেখেন জাহিদের ঘটনায় যদি আসে, জাহিদের টাকা নিয়ে যাই হোক স্যারের সাথে স্যার তাকে গালি দিবেন, কিন্তু সেদিন যারা ক্লাসে ছিলেন অনেকে দাঁড়ায় গেলেন যে স্যার জাহিদকে যেখানে পাবো সেখানেই মারবো। কেন আমরা এরকম কথা বলবো? যার ফলে আমি মনে করি যে আমরাই স্যারকে, মানে আমি জেসি রয়ের বিরুদ্ধে বলছি, জেসি রয় আমার বিরুদ্ধে বলছে, বলে আমরা তাকে বিষিয়ে দিয়েছি। স্যার এখানে যে 4 আর রুগীকে M/4 বললেন, এটা কি ম্যাডো 0/4? না, ফোরা তো একটা শরীক হয়ে যাও, ফোরা তো শরীক থেকে দিবেন। এমটা দেখি এটা আপনার জন্য হবে তা না, আমি এটা অনেক রোগীতে আমি দেখছি আর কি। এটা আমার জীবনে আমি অনেকগুলো ফোরা রোগীতে আপনার লাইসেন্স 4 M/4 দিয়ে আমি দেখছি যে দ্রুত গতিতে ফোড়াটা ফেটে যায়। স্যার আমি কি এখানে কিছু সংযোজন করতে পারি? হ্যাঁ অবশ্যই। আজম ভাই নাই, আজম ভাইকে পাচ্ছি না যে। আছে স্যার, আপনার কথা তিনি অনেক মনোযোগ সহকারে শুনছেন, তিনি ছিলেন, এখনো আছেন। তবে আমি এখানে আপনাদের প্রত্যেককে বলবো যে অর্গানিক প্যাথোলজি এবং ডাইনামিক প্যাথোলজি এই দুইটা বিষয় আপনাদের খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে। হোমিওপ্যাথিতে যদি আপনার পোটেন্সি সিলেকশন করতে হয়, কি পোটেন্সি দিবেন, কারণ অর্গানিক প্যাথোলজি যেটা শরীরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে অর্গানিক। তো অর্গানিক প্যাথোলজি আপনার নিম্ন ক্রম দিয়ে শুরু করবেন, নিম্ন শক্তি দিয়ে। আর ডাইনামিক প্যাথোলজি যেটা দেখা যাচ্ছে না, তার মানসিক লেভেলে কাজ করতেছে, সেটা ডাইনামিক প্যাথোলজি, এখানে আপনার উচ্চ শক্তি দিয়ে করবেন। এখন উচ্চ শক্তি
এবং নিম্ন শক্তি, এটা আপনি বিভিন্ন ডক্টরের যে গাইডলাইন পোটেন্সি যারা দিয়েছেন বা যারা সিনিয়র ডক্টর আছে তাদের পরামর্শ নিয়ে আপনার সিক্স সেন্স বলে দিবে। আপনি যখন রুগী দেখবেন বেশি করে, আপনার সিক্স সেন্স বলে দিবে যে আপনাকে কি দিতে হবে। আপনি একবার দেন, দুইবার দেন, দেওয়ার পরে আপনার যে অভিজ্ঞতাটা লাভ হবে ওই অভিজ্ঞতাটাই কিন্তু আপনার জন্য পারফেক্ট। তখন আপনি নিজেই রুগীকে দিবেন এবং ওইটাই আপনার জন্য ধ্রুব। এবং এটা আমরা মনে করি, আমার ব্যক্তিগত মতামত, যে প্রত্যেকের সিক্স সেন্স রয়েছে, এটা প্রত্যেকের আলাদা এবং এই সিক্স সেন্স আপনাকে কখনো ভুল করাবে না। এই সিক্স সেন্সটাকে জাগ্রত করার জন্য আপনাদেরকে আমি বলবো আমরা ধর্মীয় সহায়তা নিতে পারি। আমরা যদি অসুস্থ থাকি নিজেদের চিকিৎসাকে করাতে হবে, কারণ আমরা যদি নিজেরা ডাক্তাররা যদি অসুস্থ হই সেক্ষেত্রে কিন্তু আমাদের আমরা রুগীকে কি ট্রিটমেন্ট করবো আমরা যখন নিজেরা অসুস্থ। তো এই ক্ষেত্রে আমাদের একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির একটা সিদ্ধান্ত রয়েছে, আমরা আমাদের অত্র একাডেমির যত যে কেউ যদি একাডেমির স্টুডেন্ট থাকে তাদেরকে আমরা কিন্তু চিকিৎসা করানোর জন্য আমরা সবসময় প্রস্তুত রয়েছি। যদি আপনারা কেউ বলেন যে আমরা চিকিৎসা করতে চাই, তো করাতে চাই, তো একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি আমাদের একটা ফর্ম আছে, সেই ফর্মটা আমরা দিলে আপনারা যদি ফিল আপ করেন, তারপর আমরা আমাদের একাডেমির যে বোর্ড, এই বোর্ডেই আমরা সম্মিলিতভাবে ওই রুগীটার কি মেডিসিন হবে সেটা আমরা সিলেক্ট করে দিই। সেখানে কিন্তু কোনো কনসালটেন্সি ফি নেই, আপনাদের কোনো কনসালটেন্সি ফি দিয়ে আমাদের একাডেমিতে ডাক্তার দেখাতে হবে না। আপনারা যদি চান, যদি মনে করেন যে না আমি এই জিনিসটা বুঝতে পারছি না, সেই ক্ষেত্রে আমাদের একাডেমি কিন্তু সবসময় আপনাদের পাশে রয়েছে। আর আরেকটা বিষয় দেখা যাচ্ছে, মেডিসিন যেহেতু আমরা কনসালটেন্সি এখানে ফি নেওয়া হয় না, সেই ক্ষেত্রে যদি আমরা মনে করি যে আপনার যেখানে থেকে আপনি মেডিসিনটা গ্রহণ করবেন, এই মেডিসিনটা যদি আমাদের কাছে মনে হয় যে না এখান থেকে মেডিসিন খেয়ে আপনি আরোগ্য লাভ করছেন না, সেক্ষেত্রে আমরা মেডিসিন দিয়ে থাকি। এটা আমাদের একাডেমির কিছু সিদ্ধান্ত রয়েছে এবং আমরা মনে করি যে আমরা কেউ সম্পূর্ণ সবকিছু জানি না, আমরা প্রত্যেকে আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। আমাদের একটা কমিটি রয়েছে, আমরা প্রত্যেকটা গবেষণা, লুৎফর রহমান স্যার যেভাবে বললেন, আমরা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের জায়গা থেকে আমরা মেডিসিন প্রয়োগ করে যেটা সফলতা পাচ্ছি সেটা আমরা আমাদের গ্রুপে আগে আমরা নিজেরা ডিসকাস করে আমরা সেটা আবার প্রয়োগ করে দেখি। দেখার পরে যখন দেখি যে না তারাও প্রয়োগ করে সেম রেজাল্ট পাচ্ছে, তারপরেই কিন্তু আপনাদের সামনে নিয়ে আসা হয়। তো আমি আর এখানে আর কিছু বাড়াবো না, তবে আমি মনে করবো আমাদের সিইও স্যার তিনি আজকের আলোচনাটা যেহেতু 11টা বেজে গেছেন, তিনি আলোচনা করে আজকে সমাপ্ত ঘোষণা করবেন। আর লুৎফর রহমান স্যারের যদি আর কিছু বলার থাকে আপনারা তাকে প্রশ্ন করবেন। পরবর্তী দিন তিনি আবার পুনরায় আলোচনা করবেন, কারণ রাত অনেক হয়ে গেছে, 11:08 বাজে। আমি মনে করি আজকের ক্লাস আমরা যত দ্রুত সমাপ্ত করতে পারবো, আমাদের পরবর্তী ক্লাসের জন্য আমাদের আগ্রহটা ততটা থাকবে। আমাদের ক্লাসের টাইমটা আমরা একটু খেয়াল করবো। গত সপ্তাহের ইয়েটা পাই নাই, ভিডিওটা। গত সপ্তাহের ভিডিওটা অ্যাকচুয়ালি দেশের পরিস্থিতির কারণে আমাদের এই ভিডিওটা দিয়ে থাকেন আমাদের সিইও স্যার, তিনি একটু বিভিন্ন কারণে ব্যস্ততার মধ্যে রয়েছেন। আপনারা খুব দ্রুতই এটা পেয়ে যাবেন, ওটা ভিডিও রেকর্ডিং আছে, সমস্যা নাই, আপনারা ওটা পাবেন। আর আমাদের সিইও স্যার আছেন, আমি মনে করি স্যার আপনি এই ব্যাপারে কথা বলে আজকের ক্লাসের সমাপ্ত ঘোষণা করবেন। কাজী আজম স্যার, আপনি কি উপস্থিত রয়েছেন? দেখা যাচ্ছে, আপনি যদি বলতেন। মনে হয় স্যার ডিভাইসের পাশে নাই। তো আমি মনে করি আজকের ক্লাস আমরা যদি সমাপ্ত করি। আমাদের লুৎফর রহমান স্যার কি আছেন? স্যার আজকে আপনি তাহলে আমি আমাদের সুনীল দার কাছ থেকে কিছু প্রত্যাশা করি যে বিদায়ের জানানোর আগে তিনি কিছু সংযোজন করুন। স্যারের আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে, আমি স্যারকে দেখতে পাচ্ছি না, যার কারণে আমি বললাম, কারণ বেশ রাত হয়েছে।
আমরা ধারাবাহিকভাবে একটা স্যার আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করব লুৎফর রহমান স্যার, আপনার টপিক গুলো খুব সুন্দর এবং স্টুডেন্টদের মধ্যে থেকে অনেকের দাবি রয়েছে আপনার যে কথাগুলো আপনি বলেন এগুলো যদি একটু স্লাইড আকারে বা লিখিত আকারে যদি আপনি আমাদেরকে দেন বা পিডিএফ আকারে যদি দেন বা ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে দেন, তাহলে এই তথ্যগুলো আমাদের স্টুডেন্টরা জেনে আরো বেশি উপকৃত হবে। সেই ক্ষেত্রে আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করব যে আপনার যে লেকচার গুলো আছে সেটা যদি আপনি যেহেতু আপনার অনেক ব্যস্ততা থাকে, আপনি যদি আমাদেরকে সপ্তাহখানিক আগে দেন তাহলে আর কেউ না হোক আমি আপনার স্লাইড করে দিব, ঠিক আছে? আপনার এই লিখিত গুলো যদি আপনি একটা ডকুমেন্ট আকারে বা একটা ছবি তুলেও যদি দেন, তাহলে এইটা যদি আমরা প্রেজেন্টেশন আকারে দেওয়া হয় তাহলে আমাদের স্টুডেন্টরা আরো উপকৃত হবে। আপনার কি আমার সাথে একমত কিনা বলুন? হ্যাঁ, আমি এটা দেবার জন্য একটা চেষ্টা করছি যে আমি ছোট্ট আকারে একটা পিডিএফ তৈরি করতেছি যেখানে কমসে কম মানে 15-20টা অথবা 10টা হলেও একটা রোগীর থাকবে। 10টা রোগীতে আমি কি কেন কখন কোন ওষুধ দিলাম একেবারে উদাহরণ সহকারে, যেন ওখানে একটা মানুষ যে কেউ এটা পড়ে যেন বুঝতে পারে যে আমি পরবর্তী চিকিৎসাটা আমার কি হবে। তো এইটা দেবার অবশ্য মন প্রাণ দিয়ে চেষ্টা করছি।